আসসালামু আলাইকুম। সবাইকে ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে যোগদান করেছেন আমাদের ক্লাসে একটু কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি প্রথমত বুঝতে পারবো যে আপনারা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, প্লাস আমি বুঝতে পারবো যে আপনারা কমেন্ট করতেও কোনো প্রবলেম ফেস করছেন না। তো আপনাদের আপনাদের হচ্ছে অফিসার ক্যাশ 2021 সাল ভিত্তিক যে সার্কুলারটা ছিল, সেই পরীক্ষা অতি সন্নিকটে। তো আপনার প্রস্তুতিটাকে আরেকটু উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের ক্লাসটার আয়োজন করেছি। আজকে আমরা আইসিটি নিয়ে আলোচনা করব। সো গত ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব হচ্ছে আইসিটি নিয়ে। তো আপনাদের আইসিটি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা সেটাও কিন্তু করতে পারেন। আমাদের ক্লাসে যেই টপিকগুলো মহাগুরুত্বপূর্ণ টপিক, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই। পাশাপাশি যারা আপনার যে কোশ্চেন আছে, আপনি প্রত্যেকে ডেফিনেটলি অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেক প্রবলেম ফেস করতেছেন। আপনার যে প্রবলেমগুলো আছে সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন মিজানুর রহমান। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে শুনতে পারার জন্য। তারপর হচ্ছে তাসিন নোভান যুক্ত হয়েছেন মোহাম্মদপুর থেকে, আপনাকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এছাড়া যুক্ত হয়েছেন ফারহানা খান। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলেন ভাইয়া আমরা আজকের ক্লাসটা শুরু করি। সো আজকের ক্লাসটায় আমরা অনেকগুলা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। আর আপনারা আমাকে একটু কমেন্টে জানান কোথা থেকে যোগদান করেছেন, এবং একটু লাইভটা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে, এবং আপনার বন্ধুদের একটু মেনশন করতে পারেন, তাতে ক্লাস নেওয়ার আনন্দটা বাড়ে। আসলে এই যে আমরা ফ্রি কোর্সগুলো আয়োজন করছি, এই ফ্রি কোর্স বা ফ্রি ক্লাসগুলোতে আপনাদের সরব উপস্থিতি, সেটা আসলে আমাদেরকে ইন্সপায়ার্ড করে। আপনারা যখন রেসপন্স করেন তখন আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। এটাই আমাদের আসলে প্রাপ্তি থাকে এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে। সো সো যারা যুক্ত আছেন তারা একটু লাইভটা শেয়ার করে রাখতে পারেন। প্লাস আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, আপনি পড়তে গিয়ে প্রবলেম ফেস করছেন, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে পারেন। চলেন আমরা দেখি আমাদের আজকের ক্লাসটা, প্রথম ক্লাসটা। ওকে, কৃষিবিদ নাফিজুর রহমান ক্লাস নিয়মিত করেন, ধন্যবাদ আপনাকে নিয়মিত সাথে থাকার জন্য। তো চলেন আমরা দেখি আমাদের আজকের প্রথম প্রশ্ন। আমরা যেটা দেখতে পাচ্ছি, ইয়েলো কালারটা মনে হয় বেটার দেখাবে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইনফরমেশন, নিচের কোন ইনফরমেশনটি অ্যাবাউট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইজ কারেক্ট? উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে নিচের কোন ইনফরমেশনটা কারেক্ট? নিচের কোন ইনফরমেশনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে কারেক্ট? দেখেন ভাইয়া, এই কোশ্চেনের সলিউশন আপনি 46তম বিসিএস পরীক্ষায় তো দিয়ে আসছেন, আপনি সলিউশনটা জানেন। কিন্তু ভাইয়া আমরা চাচ্ছি কমপ্লিট পড়াশোনা। আমি আপনাকে মূল পড়াশোনাটা ধরায় দিতে চাচ্ছি। প্রথম ব্যাপার হচ্ছে অপারেটিং সিস্টেমটা কি। আমাকে ভাইয়া ফার্স্টে বুঝতে হবে অপারেটিং সিস্টেমটা কি। তারপর আমরা জানি অপারেটিং সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ। তারপরে আমরা এই অপারেটিং সিস্টেম সম্পর্কে বা আরো কিছু ব্যাপার সম্পর্কে জানবো। জানতে পারলে এই কোশ্চেনটার কমপ্লিট সলিউশন হবে। আপনি জাস্ট আনসার, যেমন আমাকে আনসার অনেকেই বলতেছেন, তাসিন নোভান বলছেন সি। ওকে ফাইন, আমরা দেখতে চাই যে সি আমাদের রাইট আনসার না আসলে রাইট আনসার কোনটা। আমরা কমপ্লিট অ্যানালাইসিস করতে চাই। চলেন ভাই আমরা শুরু করি। মিজানুর রহমানও বলছেন সি। আচ্ছা, আমরা ব্যাপারটাকে বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমি বুঝতে চাই যে অপারেটিং সিস্টেমটা কি। এই অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। ফার্স্ট অফ অল আমরা বুঝতে চাই অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। আমরা জানি কম্পিউটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে হার্ডওয়্যার, সেকেন্ড অফ অল সেটা হচ্ছে সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম এটা আসলে কোনো হার্ডওয়্যার না, এটা হচ্ছে একটা সফটওয়্যার। ভালো কথা, অপারেটিং সিস্টেম তো একটা সফটওয়্যার। আমরা সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করতে পারি। আমরা সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে আমরা আসলে দুইটা পয়েন্ট অফ ভিউতে ভাগ করতে পারি। প্রথম পয়েন্ট অফ ভিউতে সফটওয়্যারকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর আমরা সিস্টেম সফটওয়্যার, এই দুই ভাগে ভাগ করতে পারি। সে কি ধরনের কাজ করে, এই কাজের উপরে ভিত্তি করে সফটওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো যেই সফটওয়্যার দিয়ে আমরা সরাসরি কাজ করি সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
আর যেই সফটওয়্যার দিয়ে আমরা সরাসরি কাজ করি না তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। যেমন ভাইয়া, আপনি লেখালেখি করতে হবে, লেখালেখি করার জন্য আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করেন, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনার ছবি এডিট করা দরকার, ছবি এডিট করার জন্য আপনি ফটোশপ ব্যবহার করেন, ফটোশপ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যেই সফটওয়্যারটা আপনি সরাসরি ব্যবহার করেন না সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে আমরা বলতে পারি, দেখেন, অপারেটিং সিস্টেম দিয়ে আমি কিন্তু কোনো কাজ সরাসরি করি না। যেমন আমার ছবি এডিট করার জন্য আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করি, আমি লেখালেখির জন্য এমএস ওয়ার্ড ইউজ করি, ভিডিও দেখার জন্য ভিএলসি প্লেয়ার ইউজ করি। সরাসরি কিন্তু আমি যেই সফটওয়্যার ইউজ করি তারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যাদেরকে আমি সরাসরি ইউজ করি না তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম দিয়ে আমরা সরাসরি কোনো কাজ করি না, সেই জন্য অপারেটিং সিস্টেমটা আমাদের একটা উইন্ডো ওপেন হচ্ছে। অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। এখন অপারেটিং সিস্টেম হতে পারে উইন্ডোজ, অপারেটিং সিস্টেম হতে পারে অ্যান্ড্রয়েড, এরা সবাই এক্সাম্পল। অ্যান্ড্রয়েড হতে পারে, অপারেটিং সিস্টেম আইফোনের যেটা আইওএস হতে পারে, আইফোনের যে ল্যাপটপ মানে আইফোন মানে অ্যাপেল কোম্পানির যে ল্যাপটপ সেটাকে আমরা কি বলি, ম্যাকিনটোশ বলি। তো এরা সবাই আসলে অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। তাহলে অপারেটিং সিস্টেমটা কি? সে একটা সফটওয়্যার, সে কোন ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে আমি অপারেটিং সিস্টেমকে বলতে পারি সে একটা সিস্টেম সফটওয়্যার। তার এক্সাম্পল আমরা অনেক এক্সাম্পল আমরা সবাই জানি। তাহলে একটা পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো। এইবার আসেন আমরা সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই যে আমাদের অপারেটিং সিস্টেমটা আছে, এই অপারেটিং সিস্টেমটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা কি? কাজের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। সরাসরি আমরা অপারেটিং সিস্টেম দিয়ে কোনো কাজ করি না, কিন্তু ইনডিরেক্টলি সে আমাদের সকল কাজে হেল্প করে। তাহলে অপারেটিং সিস্টেমের কাজটা কি? ওকে দিয়ে তো আমি সরাসরি ভাইয়া কোনো কাজ করি না, ও আমাদের সকল কাজে হেল্প করে, ও আমাদের সকল সফটওয়্যারকে বা সকল কাজে সহায়তা করে, হেল্প করে, ও আমাদের সাপোর্ট করে, ও আমাদেরকে সকল কাজেই সাপোর্ট করে। ও হচ্ছে আমাদের মাটি, ও আমাদেরকে প্ল্যাটফর্ম দেয়। দেখেন ভাইয়া, আমরা এখন ফ্লোরে দাঁড়ায় আছি, দোতলার ফ্লোরে। তো আমি কিন্তু মাটিতে দাঁড়ায় নাই সরাসরি, কিন্তু আমি যে ফ্লোরে দাঁড়ায় আছি আমাকে প্ল্যাটফর্ম দিচ্ছে কে? মাটি আমাকে প্ল্যাটফর্ম দিচ্ছে। ঠিক তেমনি অপারেটিং সিস্টেম সরাসরি আমরা ব্যবহার করি না, কিন্তু অপারেটিং সিস্টেম আমাদের সকল কাজে হেল্প করে, সকল কাজে সাপোর্ট করে। আর অপারেটিং সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউনিটাস্কিং, আরেকটা হচ্ছে মাল্টিটাস্কিং। আরেকটা হচ্ছে মাল্টিটাস্কিং। ভালো কথা। এখন ইউনিটাস্কিং ব্যাপারটা কি? যে অপারেটিং সিস্টেম একটা সময় একটা কাজই করতে পারে তাকে বলা হয় ইউনিটাস্কিং। আর যে অপারেটিং সিস্টেম একই সময় একাধিক কাজ করতে পারে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। যেমন দেখেন, আপনি কম্পিউটার চালু করে গানও শুনতেছেন, পাশাপাশি টাইপও করতেছেন, অথবা আপনি একটা পিডিএফ পড়তেছেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে গানও বাজতেছে। একাধিক কাজ আপনি করতে পারতেছেন। একাধিক কাজ একসাথে করা গেলে তাকে বলা হয় মাল্টিটাস্কিং। আর একটা সময় একটা কাজই করবেন, দুইটা কাজ করা যাবে না, এমন ধরনের অপারেটিং সিস্টেমকে বলা হয় ইউনিটাস্কিং। তো ইউনিটাস্কিং এটা অনেক আগে ছিল, বর্তমানে আপনি আসলে ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেম পাবেন আসলে মাল্টিটাস্কিং। ইউনিটাস্কিং অপারেটিং সিস্টেম আপনি আসলে পাবেন না। ইউনিটাস্কিং ছিল হচ্ছে এমএস ডস। মাইক্রোসফট কোম্পানিরই প্রথম যেই সফটওয়্যারটা ছিল, মাইক্রোসফট যেই সফটওয়্যারটা প্রথম বাজারে ছাড়ে সেটার নাম ছিল মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। সেটা ছিল মূলত ইউনিটাস্কিং। আর বর্তমানে আমরা যে ইউজ করতেছি উইন্ডোজ 10 ইউজ করেন, উইন্ডোজ 7 ইউজ করেন, উইন্ডোজ এক্সপি ইউজ করেন, উইন্ডোজের সকল ভার্সনই কিন্তু মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা পাচ্ছি কোন ইনফরমেশনটা কারেক্ট। ফার্স্ট ইনফরমেশন যেটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, এই ইনফরমেশন কারেক্ট। তার মানে উইন্ডোজটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। কেন ভাইয়া? কারণ হচ্ছে উইন্ডোজটা দিয়ে আপনি একাধিক কাজ একটা সময়ে করতে পারেন। একাধিক কাজ আপনি গান ছেড়ে
পাশাপাশি টাইপও করতে পারেন, পাশাপাশি পিডিএফও পড়তে পারেন, একাধিক কাজ করতে পারেন বলে উইন্ডোজকে বলবো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। আর প্রাচীনকালে যেগুলো ছিল আপনার 70-এর দশকে 80-র দশকে, তারা ছিল মূলত ইউনিটাস্কিং। অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি ডস নামে, MS ডস নামে যে অপারেটিং সিস্টেম চালু করছে সেটা কিন্তু ছিল ভাইয়া ইউনিটাস্কিং। এই ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা ভাইয়া আমাকে একটু জানাবেন। আমি তো অনেক কথা বলতেছি, বাট আপনার মাথায় ঢুকতেছে কিনা? আপনার মাথায় যদি ভাইয়া না ঢুকে তাহলে আমার পুরো পরিশ্রম কিন্তু বৃথা। সো মাথায় ঢুকবে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কোয়েশ্চেন আছে কিনা। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি এগ্রি করতেছি। তাহলে উইন্ডোজটা সম্পর্কে কোন তথ্য সঠিক? ফার্স্ট তথ্যটা সঠিক, উইন্ডোজটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। ওকে আবু তালা, বুঝতে পারতেছেন? বাকিরাও আমাকে একটু জানাবেন। আপনি ইয়েস নো বললে আমি একটা কনফিডেন্স পাই যে হ্যাঁ আপনি বুঝতেছেন, কারণ টপিকগুলো কিন্তু খুব বেশি সিম্পল না। সো আমি ক্লিয়ার করতে পারতেছি কিনা আপনাদের সাথে, কিন্তু আমার এই কমিউনিকেশনটা খুবই জরুরি। আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারতেছি কিনা বা আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা অবশ্যই জানাবেন। তাহলে অপারেটিং সিস্টেম ব্যাটা হইলো একটা সফটওয়্যার। সফটওয়্যারকে আমরা তার কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। যেই সফটওয়্যার দিয়ে আমরা সরাসরি কাজ করি ওই ব্যাটারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যেই সফটওয়্যার দিয়ে সরাসরি কাজ করি না সেই ব্যাটারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেহেতু আমরা অপারেটিং সিস্টেম দিয়ে সরাসরি কাজ করি না, তার মানে এই ব্যাটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। এক্সাম্পল দেখলাম, অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে ইউনিটাস্কিং আর একটা হচ্ছে মাল্টিটাস্কিং। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, তাহলে এইবার আমরা সেকেন্ড ব্যাখ্যায় যাই, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। আমার মনে হয় লেখাটা একটু মুছতে হবে, না হলে আমি ব্যাখ্যা করতে পারবো না। এই সাইডটা একটু মুছে দেই। অপারেটিং সিস্টেমকে তো আমরা দুই ভাগে ফার্স্টে ভাগ করছিলাম। ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটা ছিল একটা এট এ টাইম কয়টা কাজ করতে পারে তার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম ছিল দুই প্রকার, একটা হচ্ছে ইউনিটাস্কিং আর একটা হচ্ছে মাল্টিটাস্কিং। এখন এই অপারেটিং সিস্টেমটাকে আমরা তার সোর্স কোডের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে এটা দেখেন, একটা হচ্ছে একটা সময়ে একই সময়ে কয়টা কাজ করতে পারে তার উপর ভিত্তি করে প্রকারভেদ। আবার আরেক ধরনের প্রকারভেদ, তার সোর্স কোডটা সেটা ওপেন সোর্স না ক্লোজ সোর্স তার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা হচ্ছে ক্লোজ সোর্স। তার আগে বড় কোয়েশ্চেন হচ্ছে সোর্স কোড আবার কি জিনিস? তার আগে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে সোর্স কোড কি জিনিস। তাহলে সোর্স কোড কি জানতে হবে ফার্স্টে। সোর্স কোড হচ্ছে সফটওয়্যারটা ডিজাইন। আপনি একটা বিল্ডিং বানানোর সময় একটা বিল্ডিং এর প্ল্যান থাকে, ডিজাইন থাকে, যে ডিজাইনটাকে ফলো করে আমরা বিল্ডিংটা বানাই। ঠিক একইভাবে সফটওয়্যারের যে ব্লুপ্রিন্ট আছে, সফটওয়্যারের যে ডিজাইন আছে, সেই সফটওয়্যারের ব্লুপ্রিন্ট বা ডিজাইনটাকে মোটা দাগে, আমরা তো আসলে মেইন ক্লাসে অনেক ভেতরের ব্যাপার স্যাপার আমরা দেখব, এখন আমরা মোটা দাগে পড়ার চেষ্টা করতেছি। তো সফটওয়্যারের যে ব্লুপ্রিন্ট, সফটওয়্যারের যে ডিজাইন, সফটওয়্যার যে নকশা, সফটওয়্যার যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই ব্যাপারটাকে বলা হয় সোর্স কোড। সোর্স কোড। এখন সেই সোর্স কোডটা যদি সবার জন্য ওপেন হয়, যে কেউ সেটাকে কপি করতে পারে, যে কেউ সেটাকে এডিট করে নতুন নতুন সফটওয়্যার বানাতে পারে, তাতে সফটওয়্যারের মালিকের কোনো আপত্তি নাই, সে কপিরাইট আইনে আপনার নামে মামলা করবে না। এমন সফটওয়্যার গুলাকে বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। আর এমন অপারেটিং সিস্টেম তো সফটওয়্যারই, এমন অপারেটিং সিস্টেম গুলাকে বলা হয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বা ওপেন সোর্স ওএস। আর যেই অপারেটিং সিস্টেমগুলোর সোর্স কোডটা আপনি কপি করতে পারবেন না, এডিটও করতে পারবেন না, যদি জোর করে কপি বা এডিট করেন তাহলে এর মালিক আপনার নামে কপিরাইট আইনে মামলা করে দিবে, সেই ধরনের সফটওয়্যার গুলাকে বলা হয় ক্লোজড সোর্স সফটওয়্যার। তাহলে সফটওয়্যারের যে ডিজাইন আছে, সফটওয়্যার যে ব্লুপ্রিন্ট আছে, যেটার উপর সফটওয়্যারটা দাঁড়ানো, সেই ব্যাপারটাকে যদি মালিক সবার জন্য ওপেন করে দেয়, যে কেউ সেটাকে কপি করে এডিট করে নিজের মতো আরেকটা কিছু বানায়, তাতে তাতে এই কপি যে করছে তার বিরুদ্ধে মালিক কোনো অ্যাকশনে যাবে না। এমন সফটওয়্যারকে বলা হয় ওপেন সোর্স। আর মালিক যদি এটা ওপেন না করে তখন সেটাকে বলা হয় ক্লোজ সোর্স। তো
এই ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে আছে হচ্ছে অ্যান্ড্রয়েড। এই জন্যই ভাই আপনি দেখবেন কয়দিন পর পর অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন বের হয়, কারণ মালিক তো এটা সবার জন্য ওপেন করে দিচ্ছে, যে কেউ সেটাকে এডিট করে নতুন নতুন ভার্সন তৈরি করে, মালিকের কোনো আপত্তিই নাই। এই ধরনের সফটওয়্যারকে আমরা বলবো ওপেন সোর্স সফটওয়্যার। সেই সফটওয়্যার অপারেটিং সিস্টেম হলে সেটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে ওপেন সোর্সের মধ্যে কি আছে? অ্যান্ড্রয়েড আছে, লিনাক্স আছে, ইউনিক্স আছে, অনেক জিনিস আছে, উবুন্টু আছে, বাট এর মধ্যে এগুলো হচ্ছে ফেমাস। অ্যান্ড্রয়েড, লিনাক্স, ইউনিক্স, এরা হচ্ছে ওপেন সোর্স। আর ক্লোজ সোর্স তো অনেক আছে, বাট আমাদের মনে রাখতে হবে কোনটা ক্লোজ সোর্সের মধ্যে। উইন্ডোজের নাম স্পেশালি মনে রাখতে হবে, সেটা উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 11 হোক, উইন্ডোজ এক্সপি হোক, উইন্ডোজ ভিস্তা হোক, সবাই কিন্তু ক্লোজ সোর্স। কারণ মাইক্রোসফট কোম্পানির মালিক চায় না যে আপনি তার অপারেটিং সিস্টেমকে কপি করে নতুন নতুন ভার্সন তৈরি করেন, সেটা সে চায় না। যা ডেভেলপ করার তারা নিজেরাই করবে। তারপরে হচ্ছে অ্যাপেল কোম্পানির যেটা আইওএস, তারপরে হচ্ছে ম্যাকিনটোশ, সংক্ষেপে একটু ম্যাক লিখি, ম্যাক, এরা সবাই কিন্তু ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। এখন ওরা বলছে উইন্ডোজ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, কিন্তু ভাইয়া উইন্ডোজ মাইক্রোসফট কোম্পানি সে কিন্তু এই অপারেটিং সিস্টেমটার কপিরাইট সবার হাতে দিয়ে রাখে নাই, সবাইকে এডিট করে নতুন নতুন ভার্সন তৈরি করার ক্ষমতা দিয়ে রাখে নাই। তাই উইন্ডোজ হচ্ছে, আইওএস হচ্ছে, ম্যাকিনটোশ হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, নট ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তার মানে বি রাইট আনসার না, তার মানে বোথ এ এন্ড বিও রাইট আনসার না, নান অফ দিসও তো হইতে পারে না, কারণ এটা তো রাইট। তার মানে এ হচ্ছে সঠিক উত্তর, এ হচ্ছে সঠিক উত্তর। দেখেন ক্লিয়ার কিনা, অনেক কথাবার্তা বললাম, বাট ক্লিয়ার হচ্ছে কিনা। আপনাদের কাছে ক্লিয়ার না হলে আমার এত কথা বলা সবই কিন্তু বৃথা। একটু দেখেন ব্যাপারগুলা বোঝা যাচ্ছে কিনা, ব্যাপারগুলা ক্লিয়ার হচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। অনেক ব্যাখ্যা দিচ্ছি, কারণ এই কোয়েশ্চেনটা পারতে চাইলে, এক্সাম হলে বসে আপনি এই কোয়েশ্চেনটা পারতে চাইলে আপনার কমপ্লিট নলেজ দরকার। আদারওয়াইজ বোথ এ এন্ড বি দেখলেই ওইটা আনসার করতে মনে চাইবে, বোথ এ এন্ড বি দেখলেই মন চাইবে যে আনসার করে দেই। বাট ভাইয়া এই মন চাওয়া মানে কিন্তু 0.5 কেটে দেওয়া, মন চাওয়া মানে 0.5টা আপনার কাছ থেকে কেটে রাখা। সো ফুল ব্যাপার বোঝা যাচ্ছে কিনা, ওপেন সোর্সটা কি, ক্লোজ সোর্সটা কি, এক্সাম্পল কি, ইউনিটাস্কিং কি, মাল্টিটাস্কিং কি, অপারেটিং সিস্টেম নিজেই সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম জিনিসটা কি, অপারেটিং সিস্টেম ব্যাটার কাজটা কি, পুরো ব্যাপারটা যদি জানা থাকে তাহলে আপনি এই কোশ্চেন ভুল করবেন না। আচ্ছা, আবু তালেবের কাছে ক্লিয়ার হয়েছে, বাকিদের কি অবস্থা ভাইয়া? বাকিদের ক্লিয়ার হচ্ছে কিনা? বাকিদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন, কারণ ক্লিয়ার না হলে এই ধরনের কোশ্চেন নেওয়াটা কিন্তু প্রবলেমেটিক। যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয় আমি খামাখা পরিশ্রম করে যাব। সো ক্লিয়ার হচ্ছে কিনা ভাইয়া আমাকে অবশ্যই জানাতে হবে। অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করব যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়। ওকে, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার ভাই, ওকে ভাই। তারপর হচ্ছে রুপির কাছে ক্লিয়ার, সাজ্জাদের কাছে ক্লিয়ার, প্রীতির কাছে ক্লিয়ার, ওকে। আবু তালেব তো আগেই বলেছেন ক্লিয়ার, ওকে। ক্লিয়ার যদি হয় ভাই তাহলে আসলে আমার পরিশ্রমটা সার্থক হবে। চলেন আমরা পরের কোশ্চেনে যাই। কারো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনটা করে ফেলবেন। আচ্ছা, পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাস্টেস্ট কম্পিউটার মেমোরি? কম্পিউটারে তো অনেক মেমোরি আছে, 4টাই কম্পিউটারের মেমোরি, কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি কোনটা? সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি কোনটা এটা আমাকে একটু বলবেন। সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি কোনটা দেখি কে কে বলতে পারে। ওকে, এখন সঠিক উত্তর পাচ্ছি। তাসিন নোবানের উত্তর কিন্তু ভাইয়া ভুল হয়ে গেছে। তারপর হচ্ছে আজমিরা, আপনার উত্তরও ভুল হয়ে গেছে। আচ্ছা, আসেন আমরা পুরো ফ্যাক্টটা দেখি। আমাদের যে মেমোরি গুলো আছে সেই মেমোরি গুলো আমরা একটু দেখি।
আমাদের যে প্রসেসর, মানুষের সৃষ্টি করা সবচেয়ে ফাস্ট ডিভাইস হচ্ছে প্রসেসর। আমাদের যে কম্পিউটারের প্রসেসর থাকে না, সিপিইউ যেটাকে আমরা বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মূল পার্ট হচ্ছে কি? প্রসেসর। তার মূল পার্ট হচ্ছে প্রসেসর। এই প্রসেসরের যে পার্সোনাল মেমোরি আছে, প্রসেসরের তিনটা অংশ, আপনি ভালোই জানেন প্রসেসরের তিনটা অংশ: অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার হচ্ছে আমার এই প্রসেসর বা সিপিইউ এর পার্সোনাল মেমোরি। যেহেতু প্রসেসর বা সিপিইউ অনেক বেশি ফাস্ট, আপনার চিন্তার বাইরে ফাস্ট, যার প্রসেসর কেনার সময় আপনারা দেখেন না স্পিড লেখা থাকে 3 গিগাহার্টজ। 3 গিগাহার্টজ মানে হচ্ছে সে 300 কোটি বিটকে প্রসেস করতে পারে 1 সেকেন্ডে। 3 গিগাহার্টজ মানে কিন্তু ভাই হিউজ স্পিড। 300 কোটি বিট সে প্রসেস করতে পারে প্রতি সেকেন্ডে। কি পরিমাণ স্পিড বুঝতেই পারতেছেন। তাহলে প্রসেসরের যে পার্সোনাল মেমোরি, ওই বাটা হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি রেজিস্টার অপশনে থাকলে। রেজিস্টারের পরে সেকেন্ড, তাহলে সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের পরে সেকেন্ড বয় হচ্ছে ক্যাশ মেমোরি। সে সেকেন্ড বয় হলো সম্পর্কটা এরকম, ফার্স্ট বয় যদি 100-95 পায়, সেকেন্ড বয় পায় হচ্ছে 145। এত বেশি ডিফারেন্স। তাহলে সবচেয়ে বেশি স্পিড রেজিস্টারের, সেকেন্ড স্পিড হচ্ছে ক্যাশের, তারপরে হচ্ছে বাকিদের র্যাম, রম, এদের স্পিড হচ্ছে তারপরে। এরপরে গিয়ে আমরা পাবো হচ্ছে এই যে আমাদের সেমিকন্ডাক্টরের যে মেমোরি আছে, সেই সেমিকন্ডাক্টর মেমোরিগুলো। সেমিকন্ডাক্টর মেমোরি মানে আপনার পকেটে থাকা মেমোরি কার্ড, সেটা কিন্তু ভাইয়া সিলিকন দিয়ে তৈরি করা। সেই সেমিকন্ডাক্টরের মেমোরিগুলো তার চেয়ে দুর্বল হচ্ছে, তার চেয়ে কম দুর্বল হচ্ছে হার্ড ড্রাইভ। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে দুর্বল হার্ড ড্রাইভ, তার চেয়ে বেশি স্ট্রং হচ্ছে র্যাম, তার চেয়ে বেশি স্ট্রং হচ্ছে ক্যাশ, আর এদের চেয়ে তুলনার বাইরে অনেক বেশি স্পিড হচ্ছে রেজিস্টারের। ওকে, হ্যাঁ, স্বপ্নীল সঠিক উত্তর দিয়েছেন। তারপর হচ্ছে স্নিগ্ধ কানন, রাইট। ওকে, হ্যাঁ, রেজিস্টার, যারা রেজিস্টার বলছেন, প্রিয়াঙ্কা কুন্ডু বলছেন, স্বপ্নীল খান বলছেন, মোফাজ্জল বলছেন, আন্না রয় বলছেন, হ্যাঁ, সেকেন্ড ক্যাশ, রাইট, এক্স্যাক্টলি। সাদিয়া বলছেন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এক্স্যাক্টলি। তাহলে সবচেয়ে ফাস্ট রেজিস্টার, এটাকে বলা হয় মেমোরি হায়ারার্কি। সবচেয়ে ফাস্ট রেজিস্টার। রেজিস্টারের কাজ কি? রেজিস্টার হচ্ছে প্রসেসরের পার্সোনাল মেমোরি। ক্যাশ মেমোরির কাজ কি? আপনি ফ্রিকুয়েন্টলি যে কাজগুলা করেন, বারবার যে কাজগুলা করেন, আপনার পছন্দের কাজ যেটা বারবার করেন, সেই তথ্যগুলো থাকে ক্যাশ মেমোরিতে। তারপর হচ্ছে র্যাম, রম। র্যামের কাজ হচ্ছে ইনপুটগুলোকে প্রসেস করার উপযোগী করে তোলে। রম হচ্ছে মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোকে সে ফার্মওয়্যার হিসাবে তার ভেতর রাখে। সেমিকন্ডাক্টর তো আপনার মেমোরি কার্ড আর হার্ড ড্রাইভ, এগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলস পড়বো। এগুলো সম্পর্কে পরে আমরা সবগুলো সম্পর্কে পরে ডিটেলস পড়বো, আরো কোয়েশ্চেন আসবে। আপাতত সবচেয়ে ফাস্ট হচ্ছে রেজিস্টার, কারণ সে প্রসেসরের অংশ। ওকে, চলেন আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। পরের কোয়েশ্চেনটা কি? আচ্ছা, এখানেই আমরা অনেক ব্যাখ্যা পাবো। সুইচ অফ দ্য ফলোইং ডাজ নট প্লে আ রোল। কোনটা ভূমিকা পালন করে না? হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ডাজ নট প্লে আ রোল, ভূমিকা পালন করে না ইন দ্য পারফরমেন্স অফ আ কম্পিউটার সিস্টেম। আমার যে কম্পিউটার সিস্টেমটা আছে সেখানে ভূমিকাই রাখতে পারে না নিচের চারটার মধ্যে কোনটা? নিচের চারটার মধ্যে কোনটা ভূমিকাই রাখতে পারে না? তার মানে দেখেন, আমার সবার ভূমিকা জানতে হবে। সবার ভূমিকা যদি আমি জানি, তাহলে আমি বলতে পারবো কোনটা সঠিক উত্তর। যদি সবার ভূমিকা আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই উত্তর সঠিকভাবে করা কোনোভাবেই সম্ভব না। সঠিকভাবে করা আমাদের পক্ষে সম্ভব না যদি আমরা সবার ভূমিকা না জানি। চলেন সবার ভূমিকা দেখি, কার ভূমিকা আসলে কি। ফার্স্ট অফ অল আমাদের বলতেছে সাইজ অফ র্যাম। তাহলে র্যাম আসলে কম্পিউটারের পারফরমেন্সে ভূমিকা রাখে কিনা? আগে র্যামের কাজ তো জানি। র্যামের কাজটা কি? এই যে আমাদের প্রসেসর,
ওর নাম শুনিয়ে আপনি বুঝতেছেন এই ব্যাটা প্রসেস করে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রসেসর। এখন এই যে আমরা ইনপুট গুলাকে দিচ্ছি, এই যে আমরা ইনপুট গুলো কম্পিউটারের কাছে দিচ্ছি, এই ইনপুটটা কিন্তু সরাসরি প্রসেসরের কাছে যেতে পারে না, কারণ ইনপুট গুলো হচ্ছে খুবই দুর্বল, খুবই স্লো। এই স্লো ইনপুট এই শক্তিশালী, মহা শক্তিশালী প্রসেসরের কাছে যেতে পারে না। তাই ইনপুট গুলোকে প্রসেসরের উপযোগী করে গড়ে তোলে, ইনপুট গুলোকে প্রসেসরের উপযোগী করে গড়ে তোলে হচ্ছে র্যাম। ইনপুট গুলোকে প্রসেসরের উপযোগী করে গড়ে তোলে র্যাম। তাহলে র্যামের সাইজ যত বড় হবে, তত বেশি ইনপুটকে তত দ্রুত প্রসেসরে প্রসেস করার উপযোগী করে গড়ে তুলতে পারবে, প্রসেসরের উপযোগী করে গড়ে তুলতে পারবে। আচ্ছা, তাহলে দেখেন র্যাম জিবির বেশি হয় না সেটা ভাইয়া কারণ না, কারণটা আমরা ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে চাই যাতে আমরা রাইট আনসার করতে পারি। তাহলে র্যাম দেখেন ইনপুট গুলোকে প্রসেস করার উপযোগী করে তোলে। এখন যত বড় র্যাম হবে, সাইজ অফ র্যাম যত বড় হবে, তত বেশি ইনপুটকে সে উপযোগী করতে পারবে, পারফরমেন্স তত বেশি হবে। তাহলে র্যামের সাইজ আমরা বুঝলাম। তারপর সেকেন্ড কি বলছে? সাইজ অফ রোম। সঠিক উত্তর আপনারা পেরে গেছেন, সাইজ অফ রোম সঠিক উত্তর। এই জন্য এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, আগে সেকেন্ড ব্যাপারে আসি। সাইজ অফ দা ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির কাজ তো আগে আমাকে জানতে হবে, তারপর না বুঝবো যে সাইজ অফ ক্যাশ মেমোরির রোল আছে কিনা। সাইজ অফ ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরির কাজটা কি? ক্যাশ মেমোরির কাজটা কি? আপনি যেই কাজগুলা বারবার করেন, আপনি ধরেন আপনার পছন্দের যে মুভিটা আপনি সারাদিন দেখেন, বারবার দেখেন, পছন্দের যে গানটা আপনি বারবার শোনেন, সেই গানটাকে আপনার বিশাল মেমোরি থেকে, বিশাল মেমোরিটাকে আমরা কি বলি? আমরা বলতে পারি এসএসডি মেমোরি, অথবা সেটাকে আমরা বলতে পারি মেমোরি কার্ড, মেমোরি কার্ড, অথবা আমরা সেটাকে বলতে পারি হার্ড ড্রাইভ। আমরা আমাদের পছন্দের গান, সিনেমা, নাটক সব তো আমরা হয় এসএসডিতে রাখি, না হলে মেমোরি কার্ডে রাখি, না হলে হার্ড ড্রাইভে রাখি। এখন আমাদের পছন্দের কাজগুলোকে, পছন্দের কাজটা কোথায় আছে সেই লোকেশনটাকে রেখে দেয় হচ্ছে ক্যাশ মেমোরি। আমার পছন্দের যে গান, সেই গানটা এই বিশাল মেমোরির কোথায় আছে সেই লোকেশনটাকে রেখে দেয় হচ্ছে ক্যাশ মেমোরি। তাহলে দেখেন ক্যাশ মেমোরি সাইজ যত বড় হবে, আমার তত বেশি পছন্দের কাজের লোকেশন সে রাখতে পারবে। ধরেন আমার পছন্দের গান 3টা, কিন্তু ক্যাশ মেমোরি ছোট, সে আমার 2টা পছন্দের গানের লোকেশন জমা রাখতে পারবে এবং সেই গানটাকে খুব সহজে বিশাল মেমোরি থেকে খুঁজে আনতে পারবে। কিন্তু যদি ক্যাশ মেমোরিটা বড় হইতো, তাহলে আমার পছন্দের বারবার শোনা 2টা না 3টা গানের লোকেশনই সে রেখে দিতে পারতো, তখন ওই 3টা গানকে সে খুব সহজে খুঁজে আনতে পারতো। তাহলে ক্যাশ মেমোরির সাইজ যত বড় হবে, আমার পছন্দের কাজগুলা লিস্ট যত বড়ই হোক না কেন সেটাকে ক্যাশ মেমোরি রাখতে পারবে। তাহলে ক্যাশ মেমোরির সাইজ যদি বড় হয়, তাহলে কম্পিউটারের পারফরমেন্স বাড়বে। র্যামের সাইজ বড় হলে কম্পিউটারের পারফরমেন্স বাড়বে। কেন? র্যামের সাইজ বড় হলে সে বেশি বেশি ইনপুটকে দ্রুত প্রসেস করার উপযোগী করতে পারবে। ক্যাশ মেমোরি আমার ফ্রিকুয়েন্টলি করা কাজ, বারবার করা কাজ, পছন্দের কাজ, তাদের লোকেশন বেশি বেশি রাখতে পারবে। সো তাকে খুঁজে আনতে সার্চের টাইম কমবে। সার্চের টাইম কমবে মানে কি? কম্পিউটারের স্পিড বেড়ে যাবে, পারফরমেন্স বেড়ে যাবে। তারপর বলতেছে কি? সাইজ অফ রেজিস্টার। এই যে আমাদের প্রসেসরের 3টা অংশ, এএলইউ ছিল, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর রেজিস্টার। তো এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সে তো মূলত প্রসেসিংটা করে। এখন আমি যদি এখানে রেজিস্টারে রেখে সে প্রসেসিংটা করে, যেমন ধরেন আপনি একটা কাজ করবেন, আপনি মাটির হাড়ি বানাবেন, তো মাটির হাড়িটা আপনি হাত দিয়ে বানাচ্ছেন না, হাতটা হচ্ছে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর যেই মাটির উপর, যেই ভূমিতে বা যে প্ল্যাটফর্মে বসে আপনি মাটির হাড়ি বানাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে মূলত রেজিস্টার। তাহলে আপনার হাত হচ্ছে মূলত প্রসেসর বা প্রসেসরের অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর যেই জায়গায় রেখে বানাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে মূলত রেজিস্টার। তাহলে সেই জায়গাটা যত বড় হবে, আপনি তত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। ঠিক তেমনি ইনপুটগুলোকে প্রসেস করার উপযোগী করে গড়ে তোলে কে? র্যাম। আর সেই ইনপুটগুলোকে কোথায় রেখে প্রসেস করা হয়, প্রসেসিংটা কোথায় রেখে প্রসেসটা করা হচ্ছে, সেই রাখার জায়গার নাম হচ্ছে রেজিস্টার।
সহজ একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা গাজর কাটবেন, তাহলে গাজরকে কাটার উপযোগী করার জন্য কি করতে হবে? ওর যে আউটার শেল আছে বা বাইরের যে আস্তরণ আছে সেটাকে করে ফেলতে হবে, ছিলে ফেলতে হবে, সেটাকে রিমুভ করতে হবে, পিলিং করতে হবে যেটাকে বলা হয়, অর্থাৎ উপরের লেয়ারটা সরায় ফেলতে হবে প্রসেস করার উপযোগী করার জন্য। সেটা মূলত র্যাম করে। আর সেই ছাগলটাকে কি বলে গাজরটাকে আপনি যখন চপিং বোর্ডে রেখে কাটবেন, চপিং বোর্ড যত বড় হবে তত সহজে কাটতে পারবেন। ঠিক তেমনি রেজিস্টার যত বড় হবে তত স্বাচ্ছন্দ্যে সে প্রসেসিংটা করতে পারবে। তাহলে এদের সবার ভূমিকা আছে পারফরমেন্স বাড়ানোর। তাহলে আপনি আলটিমেটলি বুঝে গেছেন রমের ভূমিকা নাই। তাহলে রমের ভূমিকাটা কি আগে জানার চেষ্টা করি। রমের ভূমিকা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। রমের ভূমিকা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোকে যদি আপনি এই কি বলে এটাকে এসএসডি তে রাখেন বা মেমোরি কার্ডে রাখেন বা হার্ড ড্রাইভে রাখেন, রাখতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে। মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যার তারা এখানে থাকলেও চলবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে থাকলে ভুলে ক্লিক লেগে ডিলিট হয়ে যেতে পারে। সেই জন্য রম হচ্ছে স্পেশাল মেমোরি, যেটাকে ডিলিট করা যায় না, সহজে ডিলিট করা যায় না। একদম যাই না বলা তো ঠিক না, সহজে ডিলিট করা যায় না। ভুলে ক্লিক পড়ে গেলেও, ডিলিটে ক্লিক পড়ে গেলেও ডিলিট হবে না। সেই মেমোরিটা হচ্ছে রম। এখন তাকে কিন্তু এখানে না রেখে এখানে রাখলেও হতো, ভুলে ডিলিট না করলেই হয়। তাহলে মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলাকে আমরা যেই লোকেশনে রাখবো সেই লোকেশনটার নাম হচ্ছে রম। এখন রমের সাইজ বড় হলেই কি আর ছোট হলেই কি, সে কিন্তু এই কম্পিউটারের স্পিড বাড়া বা পারফরমেন্স বাড়াতে মূলত কোনো কার্যকর ভূমিকা রাখতে পারতেছে না। তাই আমরা বলবো সাইজ অফ রম কম্পিউটারের পারফরমেন্সে ভূমিকা রাখবে না। সাইজ অফ রম হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ সফটওয়্যার বেশি, ভুলবশত ডিলিট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, সেইগুলোর যদি বেশি হয় তাহলে আমরা রমের সাইজ বড় করব। মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার যদি কম হয় তাহলে রমের সাইজ ছোট হবে, কিন্তু পারফরমেন্স বা স্পিড বাড়ানোতে সে ভূমিকা রাখবে না। দেখেন ব্যাপারগুলা, ব্যাখ্যাগুলা বুঝতেছেন কিনা, ব্যাপারগুলা বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন। আমরা ব্যাখ্যা দেওয়ার ট্রাই করতেছি, বাট আপনার মাথায় ঢুকতেছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আপনার মাথায় ঢুকতেছে কিনা। ওকে, আচ্ছা ভাইয়া, আমার আসলে কোনো ওরকম ব্যাচ নাই বা, আচ্ছা ওকে, মাথায় ঢুকতেছে। স্যার এই অপশনটা একটু বলবেন। এই অপশন হচ্ছে সাইজ অফ র্যাম। এটা বলছি, র্যামের সাইজটা বলছি, আপনি শুনছেন কিনা এটা একটা ব্যাপার। র্যামের সাইজটা ফ্যাক্ট হচ্ছে র্যাম হচ্ছে ইনপুট গুলাকে প্রসেস করার উপযোগী করে, ইনপুট গুলাকে প্রসেস করার জন্য উপযুক্ত করে। এখন র্যামের সাইজ যত বড় হবে তত বেশি সংখ্যক ইনপুট প্রসেস হওয়ার জন্য দ্রুত উপযুক্ত হবে, বেশি বেশি ইনপুট দ্রুত উপযুক্ত হবে। তাহলে র্যামের সাইজ বড় হলে আমার পারফরমেন্স বাড়বে। তারপর দেখেন ক্যাশের সাইজ বড়, আমার বারবার পছন্দের যে কাজগুলো আছে সেই কাজগুলার লোকেশনকে সেভ করে রাখে ক্যাশ। তাহলে আমার পছন্দের কাজ 5টা, ক্যাশ যদি ছোট হয় পছন্দের 5টা কাজ তো সে রাখতে পারবে না, কিন্তু যদি ক্যাশ বড় হয় আমার সব পছন্দের কাজ রাখতে পারবে। সেই কাজগুলা খুব দ্রুত সে আমার এই হার্ড ড্রাইভ থেকে খুঁজে বের করতে পারবে। রেজিস্টার যদি বড় হয় তাহলে রেজিস্টার কি করে, প্রসেসিং এর জন্য তথ্যগুলাকে রাখে, প্রসেস করে এএলইউ, আর কোথায় রেখে প্রসেস করে, রেজিস্টারে রেখে প্রসেস করে। রেজিস্টার যত বড় হবে তত ফাস্ট সে প্রসেস করতে পারবে। আর রম হচ্ছে একটা ব্যাকআপ মেমোরি। ব্যাকআপ মেমোরি মানে কি, রমে কোনো কিছু রাখলে সেটা ডিলিট হবে না, বাট আমি এইখানে রাখলে সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এখানে না রেখে এইখানে রাখবো, তাহলে ডিলিটটা হবে না। তাহলে এর সাইজ কিন্তু কাজের স্পিড বাড়াতে হেল্প করবে না। ওকে, ওকে, চলেন তাহলে আমরা পরের কোয়েশ্চেনটায় আগাই। আচ্ছা, এক্সামের আগে আইসিটি আর ম্যাথের এক্সট্রা ক্লাস ইনশাল্লাহ হবে, এক্সট্রা ইনশাল্লাহ ক্লাস হবে। যদি আপনারা ক্লাসে প্রেজেন্ট থাকেন এবং রেসপন্স করেন তাহলে ডেফিনেটলি আমাদের অনেক বেশি ক্লাস নেওয়ার আগ্রহ উৎসাহ বাড়ে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। আমরা পুরো ব্যাপারটা বুঝছি কিনা, পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা।
আচ্ছা, তারপর হচ্ছে আবু তালেব জিজ্ঞেস করছেন জাঙ্ক ফাইল নিয়ে একটু বলতে হবে। জাঙ্ক ফাইল হচ্ছে, যেমন ধরেন আমি একটা ছোট প্রসেস করতে চাই। কাকে প্রসেস করতে চাই? ধরেন 5 আর 6 কে যোগ করতে চাই। ইনপুট কি আমার 5 আর 6, আউটপুট কি হবে? 11 হবে। এখন আমি ইনপুট কিবোর্ড দিয়ে দিলাম, সেই ইনপুট আমার 5 আর 6, সেই 5 আর 6টাকে প্রসেস করার উপযোগী করে গড়ে তুলবে কে? র্যাম। তারপর প্রসেসটা হবে কোথায়? প্রসেসটা হবে হচ্ছে রেজিস্টারে। রেজিস্টারে এই 5 আর 6 কে রাখবে, আর যোগটা করবে কে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। যোগ করার পরে আমার আউটপুট কত? আউটপুট হচ্ছে 11। সেই 11কে প্রাথমিকভাবে রেজিস্টারে রাখবে। তারপরে এই রেজিস্টারে থাকা এই 11টাকে সে আউটপুট ডিভাইসে পাঠায় দিবে, হয়তোবা সেটা মনিটরে পাঠায় দিবে যে 5 আর 6 এর যোগফল 11, সে সেটাকে রেজিস্টার থেকে পাঠায় দিবে মনিটরে। তাহলে দেখেন আমার কিন্তু 5 ইনপুট ছিল, 6 ইনপুট ছিল, প্রসেস শেষে 11 আউটপুট হয়ে গেছে। তার মানে 5 এর কাজ, 6 এর কাজ, 11 কাজ শেষ। রেজিস্টার কিন্তু ফ্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি রেজিস্টারটা ফ্রি না হয়, এখানে স্টিল ইনপুট 5 আর 6 বসে আছে, ওর প্রসেসিং শেষ, আউটপুট 11 স্টিল বসে আছে, কিন্তু 11কে তো আমি আউটপুট ডিভাইস মনিটরে পাঠিয়ে দিছি, এখন আমার 11 আর দরকার নাই, কিন্তু তারপরেও সে যদি বসে থাকে, তখন আমরা তাকে বলবো জাঙ্ক ফাইল বা জাঙ্ক মেমোরি। তখন সেটাকে আমরা বলবো জাঙ্ক মেমোরি। আবু তালেব বুঝতে পেরেছেন কিনা বলবেন? জাঙ্ক মেমোরির ব্যাপারটা ক্লিয়ার কিনা? এরকম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। এই ফুল ব্যাপারগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে চলে আসতেছি, খুবই সহজ। 4 নাম্বার কোয়েশ্চেনে চলে আসছি, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা একটু বলবেন। চলেন আমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। এটা খুবই সহজ এবং হোপফুলি বলতে পারবেন। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ দ্য কারেক্ট বাইনারি ফর্ম, সঠিক বাইনারি চেহারা অফ অক্টাল নাম্বার 24। এই যে 24, এই ব্যাটা হচ্ছে অক্টাল নাম্বার, এই ব্যাটা অক্টাল নাম্বার। এটার সঠিক বাইনারি চেহারা কোনটা? এটার সঠিক বাইনারি চেহারা কোনটা? এই উত্তরটা সবার কাছ থেকে আশা করছি, এই উত্তরটা আশা করি সবাই দিতে পারবেন। সঠিক বাইনারি চেহারা আসলে কোনটা? সঠিক বাইনারি চেহারা কোনটা? দেখেন, এই 4 এর বাইনারি আমাকে লিখতে হবে, আর এই 2 এর বাইনারি আমাকে লিখতে হবে। আর আপনি জানেন অক্টালটা হচ্ছে 3 বিটের কোড। অক্টাল ইজ আ 3 বিট কোড। তাহলে 3 বিটে আমাকে লিখতে হবে 4 আর 2 কে। 4 আর 2 কে আসলে আমরা তো মুখস্থই লিখতে পারি, কিন্তু তারপরেও মুখস্থই আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। তারপরেও যারা নতুন তাদের জন্য একটু দেখাচ্ছি। আমরা এরকম 3টা কলাম করব। প্রথম কলামে লিখব 1, দ্বিতীয় কলামে লিখব 1 কে ডাবল করলে 2, থার্ড কলামে লিখব 2 কে ডাবল করলে 4। এরপর আমাকে যদি বলে যে আপনি 3 বানান, তখন কাকে কাকে যোগ করলে 3 হয় আমি খুঁজবো। 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, আর এটা 0। তাহলে 0 0 1 মানে আসলে 3। আমার 3 বানাইতে হবে না, আমার বানাইতে হবে 4। কাকে কাকে যোগ করলে 4 হবে? এই 4 ব্যাটা নিজেই আছে, আর কাউকে যোগ করার দরকার নাই। তাহলে 4 0 0, 1 0 0 হচ্ছে 4। 2, এই রেডিমেড 2 আছে আমার কাছে, আর কাউকে যোগ করার দরকার নাই, যোগ করার দরকার নাই মানে 0। তাহলে 0 1 0 1 0 0 হচ্ছে আমাদের এই অক্টালটার ডিজায়ার্ড বাইনারি। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা সঠিক উত্তর পাচ্ছি। এটার উত্তর আশা করি সবাই পারছেন। দেখি কি অবস্থা। হ্যাঁ, সবাই পারতেছেন সঠিক উত্তর। আবু তালেব পেরেছেন, ধন্যবাদ তালেবকে। তারপরে হচ্ছে প্রীতি পেরেছেন, আন্না পেরেছেন, মিজান পেরেছেন, সাজ্জাদ পেরেছেন, তারপরে হচ্ছে রুপি পেরেছেন, তারপর মিজান আবার পেরেছেন, সাইদ আলী পেরেছেন। অসংখ্য ধন্যবাদ যারা পেরেছেন। ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি এটা পারতেছি। এক্স্যাক্টলি, পারলে আমরা সময় নষ্ট করব না, আমরা অনেক বেশি পড়তে চাই। চলেন দেখি আমাদের পরের কোয়েশ্চেনটা কি বলছে। অ্যান অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেম
প্লেজ আ রোল, অপারেটিং সিস্টেম রোল প্লে করতেছে, ভূমিকা পালন করতেছে। কোথায় ভূমিকা পালন করতেছে? ইন কানেক্টিং আ পারসন। অপারেটিং সিস্টেম ভূমিকা পালন, কোথায় ভূমিকা পালন করে? কানেক্টিং আ পারসন, একটা ব্যক্তিকে যুক্ত করায় ভূমিকা পালন করে, টু দা কম্পিউটার, কম্পিউটারের সাথে একজন ব্যক্তিকে যুক্ত করার জন্য ভূমিকা পালন করে, থ্রু ভেরিয়াস সিম্বল, বিভিন্ন সিম্বলের মাধ্যমে, আইকনের মাধ্যমে এবং ভিজুয়াল ম্যাটাফোরের মাধ্যমে। তাহলে একটা অপারেটিং সিস্টেম যেটা কিনা একজন ব্যক্তিকে একটা কম্পিউটারের সাথে বিভিন্ন চিহ্ন, আইকন, তারপর হচ্ছে ভিজুয়াল ম্যাটাফোর অর্থাৎ দৃশ্যমান রূপক এর মাধ্যমে যুক্ত করতে ভূমিকা পালন করে। এখন কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু দিস ক্লাস অফ ওয়ার্ক? তাহলে এই ধরনের কাজটা আসলে কে করে? কোন অপারেটিং সিস্টেম মূলত এই কাজটা করে, বা নিচের কে মূলত এই ধরনের কাজ করে? কোন ধরনের কাজ? কাজটা হচ্ছে মানুষকে কম্পিউটারের সাথে যুক্ত করবে। কেমনে যুক্ত করবে? বিভিন্ন ছবির মাধ্যমে যুক্ত করবে। দেখি, হ্যাঁ 46 BCS এর কোশ্চেন এটা এক্স্যাক্টলি। দেখি আপনাদের সঠিক উত্তর কি আসে। সঠিক উত্তর তালেব দিয়েছেন রাইট, প্রিয়াঙ্কা বলছেন রাইট। ওকে, তাহলে আমরা আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। অপারেটিং সিস্টেম আমাদেরকে কিভাবে কানেক্ট করতেছে, সেই অনুযায়ী অপারেটিং সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখেন 46 BCS এ এই অপারেটিং সিস্টেম থেকেই কয়টা কোয়েশ্চেন চলে আসছে, বাট আমরা অপারেটিং সিস্টেমটা আসলে বুঝে পড়ছি কিনা, নাকি আগডুম বাগডুম আমরা পড়েই যাচ্ছি। আগডুম বাগডুম পড়ে কিন্তু ভাই লাভ হবে না, ক্লিয়ার কনসেপ্ট রেখে তারপর পড়তে হবে, ক্লিয়ার কনসেপ্ট রেখে পড়তে হবে। এই যে আমরা অপারেটিং সিস্টেম, তাকে আমরা আগেও ভাগ করছি, সে কয়টা কাজ একসাথে করে তার উপর ভিত্তি করে আমরা ইউনিটাস্কিং আর মাল্টিটাস্কিং ভাগ করছিলাম। তারপর দেখেন তার সোর্স কোডটা যে কেউ কপি করতে পারে কিনা, যে কেউ এডিট করলে মালিকের আপত্তি আছে কিনা, এর উপর ভিত্তি করে আমরা অপারেটিং সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওপেন সোর্স, আরেকটা ছিল ক্লোজড সোর্স। এটা ছিল হচ্ছে সোর্স কোডকে আপনি ছেড়ে দিয়েছেন না আটকায় রাখছেন তার উপর ভিত্তি করে। আবার দেখেন অপারেটিং সিস্টেমটাকে আমরা সে কিভাবে মানুষকে কম্পিউটারের সাথে কানেক্ট করে, এই ব্যাপারটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। একটা হচ্ছে ক্যারেক্টার অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। তো আপনি যার জীবনে যা দেখছেন, যারা সিএসসি স্টুডেন্ট বা স্পেশালি বিভিন্ন কাজ করছেন, তারা ছাড়া নরমালি আমরা যে অপারেটিং সিস্টেমগুলো দেখছি সব হচ্ছে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আমরা কি দেখছি? অ্যান্ড্রয়েড, এটা গ্রাফিক্যাল। আমরা কি দেখছি? উইন্ডোজ, এটাও গ্রাফিক্যাল। আমরা কি দেখছি? আমরা দেখতেছি হচ্ছে আইওএস, গ্রাফিক্যাল। কেন গ্রাফিক্যাল? তার কারণ হচ্ছে, দেখেন ভাই, আপনি যখন দেখেন এই সিম্বলটা, আপনি যখন এই সিম্বলটা দেখেন তখন কি মনে হয় আপনার? দেখি কে বলতে পারেন? আপনি এই সিম্বলটা দেখলে কি মনে হয় আপনার? তারপরে হচ্ছে ধরেন রেড কালারে এই সিম্বলটা দেখলে কি মনে হয় আপনার? দেখি আমাকে বলেন তো। এটা পুরাটা রেড, নিচে কোথাও কিছু লেখা নাই, বাট আপনি যখন আপনার কম্পিউটারে এই সিম্বলটা দেখেন আপনার কাছে কি মনে হয়? যখন রেড কালারের বৃত্ত দেখেন, তারপরে যখন এইখানে আপনি কি দেখেন? ভেতরটা হচ্ছে সাদা, ভেতরটা সাদা আর বাইরে হচ্ছে ব্লু, এটা দেখলে আপনার কাছে কি মনে হয়? কোথাও কোনো কিছু লেখা নাই, বাট এটা দেখলে আপনার মনে কি আসে? প্রথমটা দেখলে আপনার মনে আসে ফেসবুক, আর দ্বিতীয়টা দেখলে আপনার মনে কি আসে? অপেরা মিনি বা অপেরা। দেখেন ভাইয়া, কোথাও কিন্তু লেখা নাই এটা অপেরা বা এটা ফেসবুক। আপনাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিচ্ছে এইসব ছবি, এইসব গ্রাফিক্স, এইসব সিম্বল, এইসব আইকন, এইসব ভিজুয়াল ম্যাটাফোর, রূপক ব্যাপার স্যাপার। কোথাও লেখা নাই এটা ফেসবুক, কোথাও লেখা নাই এটা অপেরা মিনি, বাট আপনাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতেছে এই ধরনের বিভিন্ন ছবি,
এই ধরনের অপারেটিং সিস্টেমকে আমরা বলবো গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আপনি মোটামুটি যা দেখছেন, যারা স্পেশালিস্ট পড়াশোনা করছেন তারা ছাড়া আপনি উইন্ডোজ দেখছেন, অ্যান্ড্রয়েড দেখছেন, আইওএস দেখছেন, ম্যাকিনটোশ দেখছেন, সবই কিন্তু গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আর যেখানে আমরা এরকম ছবি দেখে কম্পিউটারের সাথে কানেক্টেড হব না, কম্পিউটারের সাথে কানেক্টেড হতে গেলে আমাকে বিভিন্ন ক্যারেক্টার লিখতে হবে, সেটাকে বলা হয় ক্যারেক্টার বেসড অপারেটিং সিস্টেম বা ক্যারেক্টার অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে ক্যারেক্টার কি জিনিস? এই যে আপনি সি দেখতেছেন, এই সি লেখাটা কি? একটু আগে আপনারা শাওন স্যারের ক্লাস করছেন, শাওন স্যারকে যদি জিজ্ঞেস করেন এই সি কি জিনিস, শাওন স্যার আপনাদের বলবে সি হচ্ছে বর্ণ। আবার আপনারা রুবেল রানা স্যারের ক্লাস করেন, রুবেল রানা স্যারকে একই প্রশ্ন করছেন, ভাইয়া সি কি জিনিস, তখন স্যার কিন্তু বলবে সি হচ্ছে লেটার। আবার আমাকে যদি জিজ্ঞেস করেন সি কি, কম্পিউটারের ভাষায় আমি সি কে বলবো ক্যারেক্টার। তো আমার এই ফেসবুক চালাতে, অপেরা মিনি চালাতে এরকম গ্রাফিক্স যদি না থাকে, আইকন, সিম্বল, ভিজুয়াল মেটাফোর যদি না থাকে, আমাকে এই ফেসবুক চালাতেই একটা কোড লিখতে হচ্ছে। সেই কোডে কি এরকম বিভিন্ন ক্যারেক্টার থাকে? অপেরা মিনি চালু করতেই আমার বিভিন্ন ক্যারেক্টার যদি লিখতে হয়, সেই ধরনের অপারেটিং সিস্টেমকে বলা হয় ক্যারেক্টার অপারেটিং সিস্টেম। সেই ধরনের অপারেটিং সিস্টেমকে বলা হয় ক্যারেক্টার অপারেটিং সিস্টেম। ক্যারেক্টার অপারেটিং সিস্টেম। আর এই যে ক্যারেক্টার অপারেটিং সিস্টেম, এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। কম্পিউটার চালু করলে যা দেখা যায়, ক্যারেক্টার অপারেটিং সিস্টেমে ডেফিনেটলি ক্যারেক্টারই দেখা যাবে। তো যা দেখা যায় সেটাকে বলা হয় ইউআই বা ইউজার ইন্টারফেস। ইউআই এর ফুল মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস। কম্পিউটার চালু করলে যা দেখা যায় তাকেই বলা হয় ইউআই মানে ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার অপারেটিং সিস্টেমে চালু করলে তো ক্যারেক্টার এবিসিডি এইসবই দেখবেন, সেই জন্য ক্যারেক্টার অপারেটিং সিস্টেমটাকে বলা হয় সিইউআই, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম চালু করলে আপনি এরকম গ্রাফিক্স দেখবেন, যা দেখা যায় সেটাই তো ইউজার ইন্টারফেস। তাহলে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম চালু করলে আপনি গ্রাফিক্স দেখবেন, তাই সেটাকে বলতে পারেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কম্পিউটার চালু করলে যা দেখা যায় তাকেই বলা হয় ইউজার ইন্টারফেস। আর কম্পিউটারটা চালানোর সময় আপনার যে অভিজ্ঞতা হয় ভালো মন্দ, সেটাকে বলা হয় ইউএক্স। কোথায় লিখি? এখানে লিখি। সেটাকে বলা হয় ইউএক্স। ইউএক্স মানে হচ্ছে চালানোর পর আপনার ভালো লাগা খারাপ লাগার অভিজ্ঞতা, সেটাকে বলা হয় ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স। যেমন আপনি এখন ফেসবুকে আমার ক্লাস দেখতেছেন, আপনার অভিজ্ঞতা যদি ভালো হয় সেটাকে আমরা বলবো আপনার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স। আর যদি দেখতে ভালো লাগতেছে, ক্লাসটা দেখতে যেমন লাগতেছে, দেখার ব্যাপারটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। আর ইউজ করার পরে যেমন লাগে সেটাকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, আবু তালেব রাইট আনসার, এমএস ডস, সেটাও কিন্তু ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তাহলে সিইউআই তে আপনি কি পাবেন? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে এমএস ডস। রাইট, সঠিক বলছেন তালেব। তারপর লিনাক্স, ইউনিক্স, এরা সবাই হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইওএস, ম্যাক, এরা সবাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেখেন ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, আমাকে একটু জানান ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। দেখেন ব্যাপারগুলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হচ্ছে কিনা জানাবেন। আপনাদের সাথে কি আমার কানেকশন, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, নতুন কমেন্ট। ভালো না লাগলে সেটাও জানাবেন, তাহলে আমরা ক্লাস অফ করে দিতে পারি। ভালো মন্দ সব জানাবেন, কারণ আপনার খারাপ লাগাটা আমাদেরকে জানালেও কিন্তু আমাদের সেলফ ডেভেলপমেন্টের সুযোগ থাকবে।
সেলফ ডেভেলপমেন্টের সুযোগটা কিন্তু আমাদের দিতে হবে। আপনার ভালো লাগা খারাপ লাগা সবই বলবেন। ওকে, ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আপনাদের কমেন্ট আমার কাছে নিউ কমেন্ট আসতেছে না কোন একটা কারণে, নাকি আপনারা কমেন্টই করতেছেন না, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট কম্পাইলার্স ইজ কারেক্ট। কম্পাইলার সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট? কম্পাইলার সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট, এটা একটু জানাবেন। কম্পাইলার সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট। এখন তার আগে বড় কথা হচ্ছে কম্পাইলার আসলে কি। কম্পাইলার আসলে কি এটা জানা ফ্যাক্ট। তাহলে আমরা বলতে পারি যেটা আচ্ছা, 5-এর বাকি অপশনগুলোর ব্যাখ্যা আছে, এখন মনে হয় আমরা পাচ্ছি কমেন্ট, মনে হয় এখন পাচ্ছি বাকি অপশনগুলা। ওকে, এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস ব্লক ইউ। ও আচ্ছা, এগুলার মিনিং জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, এগুলার মিনিং আসলে বলতে গেলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এগুলা ব্যাখ্যা, বাকি ইউজার ইন্টারফেস গুলোর ব্যাখ্যা আমরা দেখি আরেকটা ক্লাসে দিব। আমাদের অনেকগুলা কোয়েশ্চেন বাকি আছে, এগুলোর প্রত্যেকটার সেপারেট সেপারেট ব্যাখ্যা আছে, যে কমান্ড লাইনটা কি, তারপর হচ্ছে ব্লক ইউজার ইন্টারফেসটা কি, ট্যাপ ইউজার ইন্টারফেস কি। আমরা ইউআই এর উপরে সেপারেট একটা ক্লাস আসলে নিতে হবে যদি আসলে বুঝাইতে চাই আমি। সো ইউআই এর উপরে আরেকটা ক্লাস দেখি, যত দ্রুত সম্ভব ইউআই এর উপরে নিয়ে নিব। এখানে আমাদের মূলত দরকার হচ্ছে অপারেটিং সিস্টেম পার্টটা নিয়ে আমরা আসলে কথা বলতেছিলাম। অপারেটিং সিস্টেমের উপর বেস করে আমরা ইউজার ইন্টারফেসকে দুই ভাগে ভাগ করতে পারি। ইউজার ইন্টারফেসকে আমরা যা দেখি, এখন আমার এই দেখার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে কে? দেখার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে অপারেটিং সিস্টেম, সেই পার্টটাতে আমরা আসি। এছাড়া আরো পয়েন্ট অফ ভিউতে আমরা ডিসকাস করতে পারি, তাহলে আমাদের বাকি ডিসকাশন গুলো আসলে হবে না। এটা হচ্ছে প্রবলেম। আমরা শুধু ইউআই এর উপরে দেখি আমরা একটা ডিসকাশন করব, যেহেতু এখান থেকে কোয়েশ্চেন আসতেছে। অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আমরা জিইউআই পাচ্ছি আর সিইউআই পাচ্ছি, এইটুকু হোপফুলি ক্লিয়ার। পুরা ইউআই ব্যাপার নিয়ে আমরা আসলে ইনফ্যাক্ট ইউআই ইউএক্স এইটা একটা সেপারেট সাবজেক্ট, বাট বাকি ইউআই গুলো নিয়ে আমরা দেখি একটা দিন আমাদের মোটামুটি আধা ঘন্টা আলোচনা করতে হবে সবগুলো ইউআই এর উপরে। আমরা 6 নাম্বার কোশ্চেনটা যদি যাই, 6 নাম্বার আমাদেরকে বলতেছে, 6 নাম্বার আমাদেরকে কি বলতেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট কম্পাইলার্স ইজ কারেক্ট। কম্পাইলার সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট। এখন আমরা তো বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি, যেমন আপনারা ছোটবেলায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছেন, পাইথনের নাম শুনছেন, পড়েন না পড়েন, পিএইচপির নাম শুনছেন। পুরা ফেসবুক যেখানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, সেই ফেসবুকটা কিন্তু পিএইচপি মাধ্যমেই তৈরি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে, ডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে, পাশাপাশি পিএইচপি মূল ভূমিকাটা পালন করছে। তো আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো কাজ করি, তাই না? এখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোঝার উপযোগী 0 আর 1-এ কনভার্ট যে করে তাকে বলা হয় ট্রান্সলেটর। আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যে 0 আর 1 বানায়, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ বানায়, তাকে বলা হয় মূলত ট্রান্সলেটর। এখন এই ট্রান্সলেটর 3 প্রকার, কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, এরা সবাই কি ট্রান্সলেটর। অ্যাসেম্বলারের কাজ কি? আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাঝে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নাম শুনছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে 0 1 বানায়, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ বানায়। কম্পাইলার কি করে? হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারালকে বানায়। ইন্টারপ্রিটারও হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারালকে বানায়। এখন এই কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মাঝে মেজর ডিফারেন্স হচ্ছে, কম্পাইলার পুরা প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে, আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে। এখন আমাকে বলছে কম্পাইলার সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক। আমাদেরকে দেখতেছে ইট টেকস মোর টাইম টু ট্রান্সলেট দ্যান ইন্টারপ্রিটার। কম্পাইলার কি ইন্টারপ্রিটারের চেয়ে বেশি সময় নেয়?
উত্তরটা ভুল। ইন্টারপ্রিটার হচ্ছে ফাস্ট, ইন্টারপ্রিটার ফাস্ট, আর সরি কম্পাইলার হচ্ছে ফাস্ট আর ইন্টারপ্রিটার হচ্ছে স্লো। তাহলে কম্পাইলার তো ইন্টারপ্রিটারের চেয়ে বেশি সময় নেয়, কথাটা ভুল। কারণ ফাস্টকে কম্পাইলার, ইন্টারপ্রিটার হচ্ছে স্লো। ইট রিডস অ্যান্ড ট্রান্সলেটস দ্য প্রোগ্রাম লাইন বাই লাইন, লাইন বাই লাইন ট্রান্সলেট করে হচ্ছে ইন্টারপ্রিটার। আপনার কাছে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে পুরা প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে হচ্ছে কম্পাইলার, আর লাইন বাই লাইন ট্রান্সলেট করে হচ্ছে ইন্টারপ্রিটার। তাহলে দেখেন লাইন বাই লাইন ট্রান্সলেট করে, এটা তো ইন্টারপ্রিটারের কাজ, এটা তো আমার কম্পাইলারের কাজ না। ইট ট্রান্সলেট দ্য এন্টায়ার প্রোগ্রাম অ্যাট ওয়ান্স, পুরা প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে, হ্যাঁ সঠিক উত্তর। ইট কনভার্টস মেশিন প্রোগ্রাম টু সোর্স প্রোগ্রাম, মেশিন প্রোগ্রামকে তো সে কনভার্ট করে না, সে সোর্স প্রোগ্রামকে বা অন্য প্রোগ্রামকে মেশিন প্রোগ্রাম মানে 0 আর 1 বানায়। তাহলে এই লাইনটা কি উল্টা, এই লাইনটা আসলে কি ইন্টারপ্রিটারের জন্য। তাহলে কম্পাইলারের জন্য একমাত্র কথা হচ্ছে সবগুলো লাইনকে সে একসাথে ট্রান্সলেট করে, তার মানে সি হচ্ছে রাইট আনসার। ওকে, সি রাইট আনসার পেয়ে গেছি, এটা পারবো আমরা আশা করি। তারপরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কোনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না। এটা তো আশা করি সবাই পারবেন, কোনটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম না। দেখি এটা বলেন, কোনটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম না। এটা সবাই পারবেন, এগুলো হচ্ছে ফ্রি মার্কস দেওয়ার জন্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো দেয় যাতে আপনারা সবাই এটা পারেন। কোনটা সোশ্যাল মিডিয়া না, দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব বানাইতে পারেন। টুইটারও সোশ্যাল মিডিয়া, আপনার পছন্দের মানুষকে ফলো করে রাখতে পারেন। ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া, আপনি আপনার পছন্দের মানুষের ছবি দেখতে পারেন। তারপরে হচ্ছে গুগল, এটা তো সোশ্যাল মিডিয়া না। গুগল হচ্ছে একটা কোম্পানির নাম এবং সেই কোম্পানির প্রধান প্রোডাক্টও গুগল, এবং গুগলটা যদি প্রোডাক্ট হয় তাহলে এই ব্যাটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সে সার্চ করে নিয়ে আসে, আপনার পছন্দের তথ্য কই আছে সেটাকে খুঁজে নিয়ে আসে। তাহলে গুগল একটা কোম্পানির নাম, আর গুগল কোম্পানির মূল প্রোডাক্টের নাম হচ্ছে গুগল, সেটা একটা সার্চ ইঞ্জিন। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর যেটা গুগল ক্রোম, গুগল শব্দটার সাথে যদি ক্রোম চলে আসে তখন সেই ব্যাটা কিন্তু ব্রাউজার। গুগল শব্দের সাথে ক্রোম চলে আসলে এই ব্যাটা হয়ে যায় ব্রাউজার। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা এখন আপনার কাছে সাপও আছে, ওকে, তো আপনি সাপ এবং পছন্দের মানুষকে খুঁজে নিয়ে আসেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম বলেন। আপনাকে যদি বলে বাংলাদেশের সার্চ ইঞ্জিন, আপনি কি কি নাম বলতে পারেন? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, আর দুই একটা যদি সার্চ ইঞ্জিনের নাম বলতে পারেন। এটা একটা কোয়েশ্চেন হইতে পারে যে বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম বলেন, বাংলাদেশের আরো দুই একটা সার্চ ইঞ্জিনের নাম চাইলে আপনি বলতে পারেন। বাংলাদেশের আরো দুই একটা সার্চ ইঞ্জিনের নাম আপনি চাইলে বলতে পারেন। ওকে, প্রথমটা হচ্ছে, হ্যাঁ আবু তালেবের উত্তর সঠিক, পিপিলিকা, এটা হচ্ছে প্রথম। তারপরে চরকি, রাইট, চরকিও বাংলাদেশি সার্চ ইঞ্জিন, প্রথম হচ্ছে পিপিলিকা, তারপরে চরকিও ডেফিনেটলি, চরকি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাঙালি সার্চ ইঞ্জিন। আর সবচেয়ে বেশি চলে গুগল, তারপরে হচ্ছে ইয়াহু, এগুলো বেশি চলে, রাইট, ঠিক আছে। তর্জনী, রাইট, ইয়াহু, রাইট, চরকি, রাইট, এক্স্যাক্টলি। তাহলে এগুলো হচ্ছে সহজ লেভেলের কোয়েশ্চেন। তারপর আপনাকে বলছে কি, ইন সেলুলার ডেটা নেটওয়ার্ক, সেলুলার ডেটা নেটওয়ার্কে জিপিআরএস এর পূর্ণ রূপ কি? সেলুলার যে ডেটা নেটওয়ার্ক আছে সেখানে, মানে আমরা যে সেলফোন ইউজ করি সেখানে জিপিআরএস এর পূর্ণ রূপ কি? জিপিআরএস এর পূর্ণ রূপ কি? দেখি কে বলতে পারেন জিপিআরএস এর পূর্ণ রূপ কি? এগুলো হচ্ছে সহজ লেভেলের কোয়েশ্চেন, এগুলো হচ্ছে সহজ লেভেলের কোয়েশ্চেন। জিপিআরএস এর পূর্ণ রূপ আসলে কি?
জিপিআরএস এর পূর্ণরূপ আপনি বলবেন, পাশাপাশি আমাকে দেখেন সেকেন্ড জেনারেশনে আমরা ব্যবহার করতাম কি এজ। এজ কি ইন্টারনেট ব্যবহার করার একটা প্রযুক্তির নাম। তারপরে আমরা ব্যবহার করতাম জিপিআরএস। থার্ড জেনারেশনে আমরা এসে ব্যবহার করব এইচএসপিএ। ফোর্থ জেনারেশনে আমরা ব্যবহার করব এলটিই। এই সবগুলোর ফুল মিনিং আমরা জানতে চাই। আর ফিফথ জেনারেশনে এসে আমরা ব্যবহার করব এনআর, তারপর র্যাড। এগুলো হচ্ছে ফিফথ জেনারেশনে। এটা হচ্ছে ফোর্থ জেনারেশনে। এইটাকে আমরা ইউজ করব 3G-তে। আর এদেরকে 2G-তে শুরু করলেও 3G-তে কন্টিনিউ করব। 2G-তে শুরু করছি বা 3G-তে কন্টিনিউ করব। এই প্রযুক্তিগুলো দিয়েই মূলত আমরা এই বিভিন্ন জেনারেশনে এই সেলুলার ডাটা নেটওয়ার্কটা চালাবো, মানে ইন্টারনেটের গতিটা চালাবো। ও প্রীতি, আপনার উত্তর সঠিক হয় নাই। গ্লোবাল পজিশনিং এর জন্য কিন্তু আমরা আনি নাই। জিপিআরএস এর সঠিক উত্তর হচ্ছে এটা, জেনারেল বা জেনারেলাইজড প্যাকেট রেডিও সার্ভিস। এটা হচ্ছে জিপিআরএস এর পূর্ণরূপ। এজের পূর্ণরূপ এটাও কিন্তু 2G-তে চালু হয়, 3G-তে অল্প অল্প ব্যবহার হয়েছে। এটার পূর্ণরূপ হচ্ছে এনহ্যান্সড। যারা যেই কটা পারবেন আমাকে একটু লিখে দিবেন। তাহলে কে কয়টা বলতে পারছেন? এজের ফুল মিনিং হচ্ছে এনহ্যান্সড। বাকি সবগুলো আমাদের জেনে থাকা দরকার। ইন্টারনেটের স্পিডের জন্য এই প্রযুক্তিগুলো কাজ করে। দেখেন ডাটার জন্য কাজ করে, এনহ্যান্সড ডাটা রেট ফর জিএসএম ইভলিউশন। এটা হচ্ছে আপনার এজের পূর্ণরূপ। জিপিআরএস এটা তো লেখা আছে জেনারেল বা জেনারেলাইজড প্যাকেট রেডিও সার্ভিস। থার্ড জেনারেশনে এসে আমাদের ইউনিক ডাটা বা ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য এইচএসপি আনবো। এটার ফুল মিনিং হচ্ছে হাই স্পিড প্যাকেট এক্সেস। এটা হচ্ছে এইচএসপি এর ফুল মিনিং। এলটি এর ফুল মিনিং হচ্ছে লং টার্ম ইভলিউশন। আমরা 4G-তে এসে মূলত এলটি প্রযুক্তিটা ব্যবহার করব। আর ফিফথ জেনারেশন টেলিটক অলরেডি চালু করে দিছে, বাকিরাও হোপফুলি খুব দ্রুত চালু করবে। ফিফথ জেনারেশন এসে আমরা এনআর ব্যবহার করব। এনআর এর মানে হচ্ছে নিউ রেডিও। এনআর এর ফুল মিনিং নিউ রেডিও, আর র্যাটার ফুল মিনিং হচ্ছে রেডিও এক্সেস টেকনোলজি। এই প্রযুক্তিগুলোকে আমরা ব্যবহার করে মূলত ডেটাগুলো নিয়ে কাজ করব। ওকে, মোহাম্মদ বিন আদম বলেছেন 3G-তে এইচএসপিএ হাই স্পিড প্যাকেট এক্সেস। এক্স্যাক্টলি রাইট। তাহলে 8-এর উত্তর ডি। এটা আমরা সবাই জানি, বাট বাকিগুলো আমরা একটু জেনে রাখলাম। কেন জেনে রাখলাম? সো দ্যাট আমাদের অন্যগুলো পরীক্ষা আসলে আমরা যাতে পারি, যাতে পারা যায়। হ্যাঁ, লং টার্ম ইভলিউশন সঠিক উত্তর। চলেন আগাই। এরপর আমাদের কি বলতেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু প্রোটেক্ট প্রাইভেট নেটওয়ার্ক ফ্রম আউটসাইড অ্যাটাক। বাইরের অ্যাটাক থেকে প্রাইভেট নেটওয়ার্ককে রক্ষা করার জন্য আমরা কোনটা ইউজ করব? নেটওয়ার্ক মানে কি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নেটওয়ার্ক মানে কি? এই যে আমাদের একাধিক কম্পিউটার সবাই সবার সাথে যুক্ত, এই ব্যাপারটাকে বলা হয় নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কের একাধিক কম্পিউটার আছে, এইসব কম্পিউটারকে যাতে আউটসাইড থেকে, এটা মনে করেন আউটসাইড, এই আউটসাইড অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আমরা কি ইউজ করব? আমরা কি অ্যান্টিভাইরাস ইউজ করব? আমরা কি ডিজিটাল সিগনেচার ইউজ করব? আমরা কি এনক্রিপশন ইউজ করব? না আমরা ফায়ারওয়াল ইউজ করব? আমরা কোনটা ইউজ করব? আউটসাইড অ্যাটাক থেকে বাঁচার জন্য আমরা কোনটা ইউজ করব? অ্যান্টিভাইরাস কি আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে।
যে অ্যান্টিভাইরাস এই ব্যাটা কি? অ্যান্টিভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার। অ্যান্টিভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ কি? এই সফটওয়্যারের কাজ হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার কে খুঁজে বের করা। আপনার কম্পিউটারে কোনো ক্ষতিকর সফটওয়্যার আছে কিনা সেটাকে খুঁজে বের করে, কিন্তু আউটসাইড অ্যাটাক থেকে কিন্তু সে রক্ষা করে না। তার মানে অ্যান্টিভাইরাস না। ডিজিটাল সিগনেচার কি করে? ডিজিটাল সিগনেচার মানে আপনার সেপারেট আইডি পাসওয়ার্ড। আপনার যে ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডিতে আপনার ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, বা ইমেইল এবং পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু অন্য কেউ প্রবেশ করতে পারে না। এই যে আপনি ছাড়া এই সিস্টেমে অন্য কেউ প্রবেশ করতে পারতেছে না, এই ব্যাপারটাকে বলা হয় ডিজিটাল সিগনেচার। এই ব্যাপারটাকেই আপনার সেপারেট আইডি পাসওয়ার্ড থাকবে, সেই আইডি পাসওয়ার্ড ছাড়া এখানে আর কেউ প্রবেশ করতে পারতেছে না। এই আইডি পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারতেছে না, আইডি পাসওয়ার্ডটাকে বলা হয় ডিজিটাল সিগনেচার। সেখানে ঢুকছেন মানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন। এনক্রিপশন মানে কি? এনক্রিপশন মানে আমরা একটা ডেটাকে একটা কোড বানায় তারপর পাঠাবো। এই হচ্ছে আমার একটা মোবাইল ফোন, আমি এই মোবাইল ফোন থেকে একটা তথ্য, যেমন আমরা পাঠাতে যাচ্ছি হ্যালো নামের একটা তথ্য। কাকে পাঠাতে যাচ্ছি? আমার বন্ধুকে পাঠাতে যাচ্ছি। এই হ্যালোকে আমি হ্যালো করে পাঠাবো না, হ্যালোকে একটা কোড বানায় ফেলবো। হয়তোবা সেই কোডটা হইতে পারে 1E33O। হ্যালোকে আমি দেখেন একটা কোড বানায় তারপর পাঠাচ্ছি, যাতে এই তথ্যটা কেউ চুরি করলেও কেউ কিছু বুঝতে না পারে। এরকম বিভিন্ন ইনফরমেশনকে আপনি যখন কোড বানায় পাঠাবেন, ওই ব্যাপারটাকে বলা হয় এনক্রিপশন। আর আউটসাইড অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনি যে দারোয়ান রাখবেন, সেই দারোয়ানের নাম হচ্ছে ফায়ারওয়াল। আউটসাইড অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনি যে দারোয়ান রাখবেন, তার নাম হচ্ছে ফায়ারওয়াল। আচ্ছা, কোশ্চেন পাচ্ছি ফায়ারওয়াল রাইট। কোশ্চেন আমাদেরকে মোহাম্মদ বিন আদম জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফায়ারওয়াল এবং ফায়ারওয়্যার? ফার্মওয়্যার। আচ্ছা, ফার্মওয়্যার এবং ফায়ারওয়ালটা কি? ফার্মওয়্যার আর ফায়ারওয়াল। ফায়ারওয়ালটা হোপফুলি বুঝে গেছেন। আউটসাইড অ্যাটাক থেকে কোন একটা কম্পিউটারকে বাঁচানো অথবা একটা কম্পিউটার নেটওয়ার্ককে বাঁচানোর জন্য আমি যেই প্রোটেকশন রাখবো, সেই প্রোটেকশনের নাম হচ্ছে ফায়ারওয়াল। আগুনের দেয়াল, ও দারোয়ান, ও আপনাকে বাইরের অ্যাটাক থেকে রক্ষা করে। আর ফার্মওয়্যার হচ্ছে মহাগুরুত্বপূর্ণ যে সফটওয়্যারগুলো ভুলে ডিলিট হয়ে যেতে পারে। মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার, সেটা যদি আমি মেমোরি কার্ডে রাখি, আমি ভুলে গান ডিলিট করতে গিয়ে ওরেও ডিলিট করে ফেলতে পারি খেয়াল না করে। সেই জন্য মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলাকে আমরা এরকম মেমোরি কার্ডে রাখবো না, ওকে আমরা একটা স্পেশাল মেমোরিতে রাখবো। আর ওই স্পেশাল মেমোরিটার নাম হচ্ছে রম। রমে যখন আমি মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলোকে রাখবো, এমন ভাবে রাখবো যাতে ক্লিক করলেও ভুলে ডিলিট না হয়, দৃঢ়ভাবে রাখবো। এই রমের ভেতরে দৃঢ়ভাবে মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার রাখলে সেটাকে বলা হয় ফার্মওয়্যার। ফার্ম মানে কি? দৃঢ়, আর সফটওয়্যারের ওয়্যার। তাহলে রমে রেখে দেওয়া মহাগুরুত্বপূর্ণ সফটওয়্যার যাকে সহজে ডিলিট করা যায় না, সেই সফটওয়্যারগুলো যার বাড়ি রমে, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ফার্মওয়্যার। সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ফার্মওয়্যার। মোহাম্মদ বিন আদম বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। মোহাম্মদ বিন আদম ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ডাটার সিকিউরিটি দেওয়ার জন্য আমরা আউটসাইড এক্সেস, আনঅথরাইজড এক্সেস, এগুলোকে প্রিভেন্ট করার জন্য মূলত ফায়ারওয়াল ইউজ করব। রাইট, সঠিক। এরপর দেখি আর কোনো কোয়েশ্চেন। আপনাদের সব কমেন্ট আমার কাছে কি আসতেছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। ওকে, পরের কোয়েশ্চেনে চলে যাই। এখন আমাদেরকে বলতেছে, ইন দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড, ইন্টারনেটের জগতে, এ কালেকশন অফ হাইপার লিঙ্কড ডকুমেন্ট ইজ কল্ড। ইন্টারনেটের জগতে এই হাইপার লিঙ্কের যত ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের কালেকশনকে কি বলে? ডকুমেন্টের কালেকশনকে কি বলে? দেখি কে পারতেছেন। ডকুমেন্টের কালেকশনকে কি বলা হয়?
ওকে, পাচ্ছি। আচ্ছা, আজকে কয়টা কোশ্চেন পড়াবো? আমার প্ল্যান আছে অন্তত 25-26টা কোশ্চেন পড়ানোর, দেখি কতটুকু যাওয়া যায় আর কতটুকু আপনারা প্রেজেন্ট থাকেন, এটা দেখে আসলে ডিসাইড করব কতক্ষণ থাকা যায়। আমার কাছে মোটামুটি 26টা মনে হয় কোশ্চেন আছে। তাহলে দেখেন, হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে আপনি ভালোই জানেন। এই কালেকশনকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে দেখেন, হাইপার লিঙ্ক ডকুমেন্ট মানে ওয়েবসাইটের পেজ, যেই পেজগুলা লিঙ্ক আছে, যেগুলাকে আমরা লিঙ্কের মাধ্যমে যেখানে প্রবেশ করতে চাই, এগুলাকে তৈরি করা হয় মূলত HTML নামের ভাষার মাধ্যমে। আপনি যেমন একটা পেজ টাইপ করেন, সেটা আপনি কি ওয়ার্ডে করেন, কিন্তু ওয়েবসাইটের পেজগুলাকে কিন্তু ওয়ার্ডে টাইপ করলে হবে না। ওয়েবসাইটের পেজগুলাকে যেই ভাষা দিয়ে টাইপ করা হয় সেটার নাম হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML ভাষাটা দিয়ে আপনাকে মূলত ওয়েবসাইটের পেজগুলো তৈরি করতে হবে, এবং সেই পেজগুলোর লিঙ্ক থাকে, প্রতিটা পেজের দেখবেন সেপারেট সেপারেট লিঙ্ক আছে। সেই জন্য এই HTML দিয়ে তৈরি করা পেজগুলোকে আমরা বলতেছি হাইপার লিঙ্কড ডকুমেন্ট। তাহলে HTML দিয়ে তৈরি করব কি? হাইপার লিঙ্কড ডকুমেন্ট। আর এই হাইপার লিঙ্ক ডকুমেন্টের যে কালেকশন, সেই কালেকশনকে বলবো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে HTML দিয়ে মূলত হাইপার লিঙ্কের পেজগুলো তৈরি করব, আর এরকম সকল পেজের যে কালেকশন সেটাকে বলবো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইমেল তো বুঝতেছেনি, ইলেকট্রনিক মেইল। আর DWS হচ্ছে ডেটা ওয়্যারহাউস স্টোরেজ। এটা আসলে ক্লাউডের ক্ষেত্রে আমরা হয়তোবা পড়তে পারি, ক্লাউড পড়ার সময় আমরা দেখব। DWS হচ্ছে ডেটা ওয়্যারহাউস স্টোরেজ, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা যেমন বিভিন্ন মালপত্র ওয়্যার হাউসে রাখি, ঠিক তেমনি বিভিন্ন টাইপের ডেটাকে আমরা যে জায়গাটায় স্টোর করব, ডেটা ওয়্যার হাউস স্টোরেজ। এটা আমরা ক্লাউডের ক্ষেত্রে আমরা হয়তোবা ব্যাপারগুলো ডিসকাস করব। ওকে, আমরা চলেন পরের কোশ্চেনটায় চলে যাচ্ছি। 25 নভেম্বর বয়স শেষ হলে 23 সাল ভিত্তিক সার্কুলার পাওয়া যাবে কিনা বলা টাফ। দেখা যাক, সার্কুলার আগে আসুক, একদম সিনারিও আর কি, পড়াটা টাফ। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি নিয়েও যদি ডিটেলস আলোচনা করতে হয় সেপারেট ক্লাস নিতে হবে। মিক্সড ক্লাসে আসলে খুব বেশি ডেপথে যাওয়ার আসলে অপশনগুলো থাকে না। দেখি আপনাদের ক্লাসের রিকোয়ারমেন্ট থাকলে ক্লাসের রিকোয়ারমেন্টগুলো দেন, সেগুলো নিয়ে আমরা সেপারেট ক্লাসের অ্যারেঞ্জ করা যায় কিনা, কারণ তখন আমাকে ওই টপিকে অনেক বেশি ডেপথে যেতে হবে। এরকম আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে ডেফিনেটলি এই ধরনের ক্লাস আমরা অবশ্যই নিব, নিঃসন্দেহে নিব। এরপর দেখেন আমাদের কি বলছে, এই কোশ্চেনগুলো সবার পারার জন্য অবশ্যই আপনাকে এগুলো পারতে হবে, এগুলো মিস করলে বিপদ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং নেটওয়ার্ক হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া কাভারেজ? কোন নেটওয়ার্কটার সবচেয়ে বেশি এরিয়া কাভারেজ পাওয়া যাবে? হ্যাঁ, সময় সুযোগ হলে অবশ্যই চট্টগ্রাম যাব, পার্থ সারথী দে। চট্টগ্রামে হোপফুলি যাওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবচেয়ে বড় কাভারেজ, লার্জেস্ট কাভারেজ কে দিবে আমাদেরকে? এটা হচ্ছে কোয়েশ্চেন। লার্জেস্ট কাভারেজ কে দিবে? ল্যান, ওয়েন, ম্যান, পেন, আপনি খুব ভালোই জানেন। এগুলো নিয়ে কিন্তু কেস স্টাডি নিয়ে কোয়েশ্চেন করবে। আপনি যখন একটা বিল্ডিং এর একটা ফ্লোরে আছেন, আপনি মনে করেন আপনি একটা 3তলা বিল্ডিং এ থাকেন, তার 2য় তলায় আছেন, সেইখানে যদি একাধিক কম্পিউটার থাকে তাদেরকে যুক্ত করবেন প্যান দিয়ে। আর আপনি যদি একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে থাকেন অথবা আশপাশের কয়েকটা বিল্ডিং এ থাকেন, তখন যেই নেটওয়ার্কটা হবে সেটা হচ্ছে ল্যান। এরকম কেস স্টাডি নিয়ে কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে আসছে, একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে অথবা আশপাশের কিছু বিল্ডিং নিয়ে এই কোয়েশ্চেনটাই আসছে। আশপাশের কিছু বিল্ডিং এর কম্পিউটার গুলাকে যুক্ত করলে সেটাকে বলা হয় ল্যান। কোন একটা শহরের ভেতরে কম্পিউটার গুলাকে যুক্ত করছেন সেটা হচ্ছে ম্যান। আর
একাধিক শহর, একাধিক দেশ, একাধিক পৃথিবীতে যাদেরকে যুক্ত করছেন তাদেরকে বলা হয় ওয়েন। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ফাইন, ওকে। চলেন তাহলে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা এটাও খুব সহজে পারার জন্য, বাট এখানে একটা ফ্যাক্ট আছে। ক্যাপিটাল বি পিএস আর হচ্ছে এম স্মল বি পিএস, এই দুইটার মাঝের ডিফারেন্স আমাদের জানতে হবে। আচ্ছা, ম্যাথ ক্লাস দরকার, ইনশাল্লাহ ম্যাথ ক্লাস হবে, ইনশাল্লাহ ম্যাথ ক্লাস হবে, টেনশন নাই। মিল্টন কুমার কি বলছেন? দ্য প্রসেস অফ ফলোইং ইজ নট অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ভাই লাইনটা বুঝি নাই। দ্য প্রসেস, প্রক্রিয়া, অফ দ্য ফলোইং, নিচের কোন প্রক্রিয়াটা, ইজ নট অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটা না? বায়োসও অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, বুটও অ্যান্টিভাইরাস সফটওয়্যার না। বুট হচ্ছে কম্পিউটার চালু করার প্রক্রিয়া, আর বায়োস হচ্ছে ওই চালু করার প্রক্রিয়াতে যেই সফটওয়্যারটা কাজ করে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বুটিং এর একটা অংশ হচ্ছে বায়োস। ওকে, আচ্ছা, ফায়ারওয়াল কি সফটওয়্যার? ফায়ারওয়াল শুধু সফটওয়্যার না, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে ফায়ারওয়ালটা তৈরি। আপনি যে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিচ্ছেন সেটারে বলতে পারেন সফটওয়্যার, সফটওয়্যার ফায়ারওয়াল। ফায়ারওয়ালটা সফটওয়্যারও হইতে পারে, ফায়ারওয়ালটা হার্ডওয়্যারও হইতে পারে, একটা কম্বিনেশন, দুইটাই হইতে পারে। আচ্ছা, এখন মিল্টন মনে হয় সঠিকভাবে কোশ্চেনটা করতে পারছেন। দ্য প্রসেস অফ স্টার্টিং অর রিসেটিং কম্পিউটার, কম্পিউটার স্টার্ট করা বা রিসেটিং করার প্রক্রিয়াকে বায়োস বলে, সরি বুট বলে, সেটাকে অবশ্যই বুটিং বলে। আর বুটিং এর একটা অংশ, বুটিং এর অনেকগুলো পার্ট আছে। ফার্স্ট পার্ট কি? প্রসেসর ব্যাটারে টিপ দিয়ে চালু করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে বায়োসটা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা থাকে হচ্ছে রমের ভেতর, এটা মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যার, তাই রমে রাখেন। ওই ব্যাটা ফার্মওয়্যার, ওকে লোড করতে হবে সিপিইউতে, তাহলে বায়োস সফটওয়্যারটা তখন অ্যাক্টিভেট হবে। এরপরে পোস্ট করবে, পাওয়ার অন, সেলফ টেস্ট করবে, সবগুলাকে মিলে একসাথে বুটিং বলে। তাহলে দ্য প্রসেস অফ স্টার্টিং অর রিসেটিং কম্পিউটার, আমরা আনসার দিব হচ্ছে বুট বা বুটিং। আর বুটিং এর পার্ট হচ্ছে বায়োস। আচ্ছা, এইটা হচ্ছে মেগা বাইট পার সেকেন্ড। মেগা তো বুঝতেছেনি, কোনো সমস্যা নাই। মেগা ক্যাপিটাল বি থাকলে এটা হচ্ছে বাইট, পিএস তো বুঝেনি, পার সেকেন্ড। আর এমবিপিএসটা হচ্ছে মেগা, এম এ তো মেগা, ক্যাপিটাল এম এ মেগা, স্মল এম থাকলে মিলি, এগুলো খেয়াল রাখবেন। মেগাও এম দিয়ে, মিলিও এম দিয়ে, ক্যাপিটাল এম থাকলে মেগা, স্মল এম থাকলে মিলি, মিলির জন্য হবে স্মল এম, মেগার জন্য হবে ক্যাপিটাল এম। তারপরে বাইট হইলে হবে ক্যাপিটাল বি, আর বিট হইলে হবে স্মল বি, মেগাবিট পার সেকেন্ড। তারপর খেয়াল রাখবেন ইন্টারনেটের স্পিড, ডেটা ট্রান্সফার রেট। আমার কাছে কিছু ডেটা আছে, আপনাকে কত দ্রুত ছুড়ে মারতেছি আমি, এই ডেটা ট্রান্সফার রেট, নেটের স্পিড, এগুলাকে আমরা সাধারণত বিট দিয়ে হিসাব করি। আর আমরা যে নাচ গান সিনেমা সেভ করে রাখি না, বিভিন্ন জিনিস সেভ করে রাখি, সেভ করে রাখা জিনিসগুলোকে আমরা সাধারণত বাইট দিয়ে হিসাব করি। তাহলে ডেটা ট্রান্সফার রেট, স্পিড, এগুলোকে আমরা বিট দিয়ে হিসাব করব, বিট পার সেকেন্ড। আর যখন আমরা কোনো ডেটাকে সেভ করব, স্টোর করব, তখন আমরা সাধারণত বাইট দিয়ে হিসাব করব। সো হোপফুলি এগুলো বোঝা গেছে। চলেন যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলতেছে? হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন ইন বাইনারি কোডস অনলি। বাইনারি কোড দিয়ে আপনি কোনটা লেখেন? প্যাসকেল থেকে লিখেন, না মেশিন ল্যাঙ্গুয়েজকে লিখেন, নাকি সি কে লিখেন, নাকি সি প্লাস প্লাস কে লিখেন? কোনটাকে লিখেন আপনি? বাইনারি কোড দিয়ে কোনটাকে লিখেন? আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 5 প্রকার। ফার্স্ট প্রকারের নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড প্রকারের নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ড প্রকারের নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ,
ফোর্থ প্রকারের নাম হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর ফিফথ প্রকার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজে মূলত 0 আর 1 এর কোড, বাইনারি কোড, যেটা কম্পিউটার নিজে বুঝে, আর বাকিগুলো আমাদের সুবিধার জন্য বানানো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তার এক্সাম্পল নাই, সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে একটাই, যেই বেটা একজনই, তার তো এক্সাম্পল হয় না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে এই যে সি, সি প্লাস প্লাস, প্যাসকেল, পিএইচপি, পাইথন, এরা সবাই, জাভা, জাভাস্ক্রিপ্ট, এরা সবাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে এসকিউএল। সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই পরীক্ষাও সবচেয়ে বেশি আসে এসকিউএল। তারপরে হচ্ছে ওকিউএল, এরকম অনেক আছে, ইন্টিলেক্ট আছে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হলো মানুষের ভাষা। এখন আপনি বুঝেই ফেলছেন আপনার সঠিক আনসার কি হবে। সঠিক আনসার হবে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। বুঝে ফেলছেন সবাই? ওকে, সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ, মুজাফফর মিয়া সঠিক উত্তর। তারপরে হচ্ছে আদম রাইট উত্তর, রুপি রাইট উত্তর, তারপর হচ্ছে স্নিগ্ধ কারণ রাইট উত্তর, প্রিয়াঙ্কা রাইট উত্তর। ওকে, ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তর দিয়েছেন। চলেন পরের কোশ্চেনে যাই। ড্যাশ ইজ নট আ ডাটা স্টোরেজ মিডিয়া। কোনটা ডাটা স্টোর করার মিডিয়া না, কোনটা তথ্য স্টোর করার জন্য মাধ্যম না, ডাটা বা তথ্য স্টোর করার মাধ্যম না কোনটা? এটা কি ম্যাগনেটিক টেপ, এটা কি ম্যাগনেটিক ডিস্ক, এটা কি অপটিক্যাল ডিস্ক, না এটা একটা ডেটাবেস? হ্যাঁ, মোহাম্মদ বিন আদম, এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভাই, মাই এসকিউএল এটা হলো এসকিউএল ভাষা দিয়ে তৈরি করা সফটওয়্যার। মাই এসকিউএল হচ্ছে সফটওয়্যার, এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়। আর এসকিউএল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওরাকল এটাও কিন্তু সফটওয়্যার। শুধু ওরাকল বা মাইএসকিউএল না, যে কোনো ডেটাবেস মানেই একটা সফটওয়্যার। যে কোনো ডেটাবেস মানেই কি সফটওয়্যার। আর এরা সবাই হচ্ছে ডেটা স্টোরেজ মিডিয়া। আপনি ম্যাগনেটিক টেপের ভেতরে ডেটা স্টোর করতে পারেন, যেমন আপনি ছোটবেলায় দেখতেন যে ক্যাসেটের ভেতরে গান থাকে, গান সেভ করা থাকে, ভিসিআর এর ভেতরে মুভি সেভ করা থাকে, সেগুলো কিন্তু ছিল ম্যাগনেটিক টেপে। ম্যাগনেটিক ডিস্ক মানে যে হার্ড ড্রাইভ যেটাকে আমরা বলি, সেটা ম্যাগনেটিক ডিস্ক। অপটিক্যাল ডিস্ক হচ্ছে যে সিডি, ডিভিডি, এরা হচ্ছে অপটিক্যাল ডিস্ক। আর তাহলে এরা সবাই কি ডেটা স্টোর করার মাধ্যম। শুধুমাত্র ডেটাবেস এটা হচ্ছে সফটওয়্যার। যেমন মাইএসকিউএল একটা সফটওয়্যার, ওরাকল একটা সফটওয়্যার, এরকম অনেক সফটওয়্যার আছে। আর এই সফটওয়্যার গুলো তৈরি হচ্ছে এসকিউএল নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। হ্যাঁ, সঠিক উত্তর দিচ্ছেন সবাই। সঠিক উত্তর যারা দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনাদের প্রিপারেশন আল্লাহর রহমতে ভালো হচ্ছে, সঠিক উত্তর দিতে পারতেছি আমরা। ওকে, তাহলে আমরা চলেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে? এ হার্ড ডিস্ক ড্রাইভ ক্যান বি ডিরেক্টলি কানেক্টেড টু এ পিসি। এই আমার একটা পিসি, আর এখানে আমার আছে একটা হার্ড ডিস্ক ড্রাইভ। এদেরকে আমরা সরাসরি কানেক্ট করব কিসের মাধ্যমে? আমরা কি এসসিএসআই ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট করব, না প্যারালাল, নাকি ওয়েন, নাকি ইউএসবি? কিভাবে আমরা এই হার্ড ডিস্ক ড্রাইভকে কানেক্ট করব? হার্ড ডিস্ক ড্রাইভকে আমরা কিভাবে কানেক্ট করব? আসলে ইন্টারফেস নিয়ে পড়তে গেলে, আসলে ডিটেলস পড়তে গেলে এটা নিয়ে আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় পার করতে হবে। আমরা যেহেতু এখানে আধা ঘন্টা সময় দিব না, তাই আমরা একটু সংক্ষেপে এটা জানবো। যেমন ইউজার ইন্টারফেস সম্পর্কে জানতে গেলে আমাকে আধা ঘন্টা আসলে ওইটার উপরে সময় দিতে হবে। নাম্বার সিস্টেম নিয়ে বলতে গেলে সেইখানে অন্তত আমাকে মোটামুটি 1 ঘন্টা সময় দিতে হবে। আমরা রাফ আলোচনা করে ফেলবো আর কি এখানে। যখনই আপনি এরকম হার্ড ডিস্ক ড্রাইভকে কম্পিউটারের সাথে যুক্ত করবেন, তখনই আপনাকে যেই পোর্টের মাধ্যমে যুক্ত করতে হবে তার নাম হচ্ছে এসসিএসআই। তারপরে হচ্ছে আপনি ইউএসবি নিয়ে বলতে পারি, এটা আপনি চেনেন। ইউএসবির ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস।
এটা দিয়ে আপনি মাউস, তারপরে হচ্ছে প্রিন্টার, কিবোর্ড এদেরকে যুক্ত করেন। তারপরে হচ্ছে এসসিএস এর ফুল মিনিং, এটাও পরীক্ষা আসা কোয়েশ্চেন, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, হার্ড ড্রাইভটাকে আপনি যুক্ত করবেন এসএসআই দিয়ে, স্যাটা দিয়ে। স্যাটা সম্পর্কে বলে নাই, তো এগুলো সম্পর্কে আমরা সেপারেট আসলে একটা ক্লাস অ্যারেঞ্জ করব। ওকে, ইউএসবি দিয়ে আমরা জাস্ট প্রিন্টার এগুলাকে যুক্ত করব। তারপর আমাদেরকে কি বলছে, ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামাং দ্য ফলোইং। এই চারটার মধ্যে কে বাকিদের চেয়ে ভিন্ন। এগুলো সহজ, হ্যাঁ, স্যাটা পোর্ট, রাইট, এসএটিএ স্যাটা পোর্ট। স্যাটা পোর্ট যে জানেন সে আসলে অনেক কিছু জানেন, এগুলো নিয়ে আমরা আসলে সময় করে আরেকদিন আলোচনা করব, বিভিন্ন পোর্ট নিয়ে, এইচডিএমআই থেকে শুরু করে সব পোর্ট নিয়ে। ফায়ার ওয়্যার আছে একটা, আপনি যে কেউ একজন কোয়েশ্চেন করছেন ফার্মওয়্যার, ফায়ার ওয়াল, আরেকটা আছে ফায়ার ওয়্যার, আগুনের তার। এগুলো নিয়ে আমরা সেপারেট একদিন হাফ এন আওয়ারের আলোচনা হোপফুলি করব। দেখেন এই নিচের জিনিসগুলোর মধ্যে কোন বেটা অড? সি প্লাস প্লাস কি আলাদা, লিনাক্স কি আলাদা, উইন্ডোজ 10 কি আলাদা, ম্যাক ওএস কি আলাদা কিনা? কোন বেটা আলাদা? দেখি কে আমারে বলতে পারেন কোন বেটা বাকিদের চেয়ে আলাদা? কোন বেটা বাকিদের চেয়ে আলাদা? দেখতেই পাচ্ছেন এই তিন বেটাই কিন্তু অপারেটিং সিস্টেম। তিন বেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এর মধ্যে আপনি জানেন লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। লিনাক্স বেটা কেমন? ওপেন সোর্স। লিনাক্স বেটা কেমন? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আপনাকে দিবে, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আপনাকে দিবে, এবং ডেফিনেটলি মাল্টিটাস্কিং, কারণ ওই আদিম যুগের ছাড়া সবই মাল্টিটাস্কিং। উইন্ডোজ কেমন? ক্লোজড সোর্স, কারণ মাইক্রোসফট তো ভাই ব্যবসা করতে আসছে, ডেভেলপমেন্টের জন্য আসে নাই। উইন্ডোজ ওপেন সোর্স, সরি ক্লোজ সোর্স। উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ব্যবসা করতে হলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাগবে। মানুষজন এত কোড শিখতে পারবে না, কোড তো শিখে লিখতে হবে, ছবি দেখে সুন্দর মতো চালায় ফেলবেন। ম্যাক ওএস এটাও কি উইন্ডোজের মতোই ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম, এবং এটাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর সি প্লাস প্লাস এই বেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা ওই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড বা স্ট্রাকচারাল। একই কথা, প্রসিডিউরাল ওরিয়েন্টেডও বলে, স্ট্রাকচারালও বলে। ডিটেলস আমরা হয়তো বা পরে যে কোনো একটা সময় আলোচনা করব, খুব বেশি আলোচনার সুযোগ আসলে নাই। এরপরে DBase3 কি জিনিস? DBase3 কি একটা হার্ডওয়্যার, নাকি এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, না এটা ফার্মওয়্যার, না অপারেটিং সিস্টেম? কি এটা? এটা সম্পর্কে আলটিমেটলি আমাদের জানতে হবে। 17 দেখি কে বলতে পারেন DBase ভার্সন 3 কি জিনিস? DBase ভার্সন 3 এটা আসলে কি জিনিস? DBase ভার্সন 3 হচ্ছে একটা ডেটাবেস। DBase মানে আসলে ডেটাবেস। DBase এটা হচ্ছে একটা ডেটাবেস। এই বাটা হচ্ছে একটা ডেটাবেস। এখন এই ডেটাবেস গুলো মানে আসলে একটা সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা আমরা আপনি আমি ব্যবহার করি। ডেটাবেস সফটওয়্যারটা আপনি আমি ব্যবহার করি, সেই জন্য এই ব্যাটা সিস্টেম সফটওয়্যার না, এই ব্যাটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ডিবেস এটা হচ্ছে মূলত একটা ডেটাবেস, এটা হচ্ছে একটা সফটওয়্যার, প্রথম দিককার সফটওয়্যার, এখন হয়তো বা খুব বেশি ইউজ হয় না। এবং যে কোনো ডেটাবেস, সেটা ওরাকল হোক, মাইএসকিউএল হোক, সবাই মূলত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আমাদের সঠিক উত্তর বি। আপনাদের কি উত্তর পাচ্ছি? ফার্মওয়্যার না। ফার্মওয়্যার থাকে কোথায়? ফার্মওয়্যারের বাড়ি হচ্ছে রমে। বায়োস, আপনি মনে হয় কোয়েশ্চেন করছেন বা কেউ করছেন, ওই বায়োসের বাড়ি হচ্ছে রমে।
ওই বাটা ফার্মওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট। ওকে, চলেন এগিয়ে যাই। ব্লুটুথ অপারেশন ইউজ, এই যে আমরা ব্লুটুথ ব্যবহার করি, এরিকসন কোম্পানি এটা বের করছিল ব্লুটুথ। এই এরিকসন কোম্পানির ব্লুটুথ, হ্যারোল্ড ব্লুটুথ নামে একজন ব্যক্তি ছিল, ডেনমার্কের রাজা, উনার নাম অনুযায়ী মূলত ব্লুটুথ নামটা রাখা হয়। এই ব্লুটুথ কি ইউজ করে? এটা কি অপটিক্যাল টেকনোলজি মানে লাইট টেকনোলজি ইউজ করে, নাকি লেজার টেকনোলজি ইউজ করে? লেজার মানে লাইট ইমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজার লাইট ইউজ করে কিনা, রেডিও টেকনোলজি ইউজ করে না, কোনোটাই করে না। ব্লুটুথ অপারেশন কি ইউজ করে দেখি, কে বলতে পারেন? 18 নাম্বার, কার পক্ষে বলা সম্ভব? এটা খুবই সহজ, এগুলো কিন্তু সহজের মধ্যে, এগুলো হচ্ছে সহজের মধ্যে কোশ্চেন। হ্যাঁ, উত্তর পাচ্ছি, প্রীতির উত্তর পেয়েছি, প্রিয়তা পলের উত্তর পেয়েছি, স্নিগ্ধ কাননের উত্তর পেয়েছি, ফাহাদের উত্তর পেয়েছি, এবং হচ্ছে হোসনার উত্তর পেয়েছি। ফাহাদ আবার উত্তর দিয়েছেন, ধন্যবাদ ফাহাদকে। ফারহানা খান উত্তর পেয়েছি, রাইট। রেডিও টেকনোলজি এখানে ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি। তারপর দেখি পরের কোশ্চেন আমরা কি পাই। ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল ও কি কাজে ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে যারা আমরা কাজ করি তাদের জন্য খুব সহজ। কন্ট্রোল ও দিয়ে আমরা আসলে এমএস ওয়ার্ডে কি করি? কন্ট্রোল ও দিয়ে আমরা এমএস ওয়ার্ডে কি করি? দেখি এটা কি পারবো? কন্ট্রোল ও দিয়ে এমএস ওয়ার্ডে কি করা হয়? আচ্ছা, কিবোর্ড মনে রাখার, মিজান ভাই জিজ্ঞেস করছেন কিবোর্ড মনে রাখার কোনো কৌশল আছে কিনা। আলটিমেটলি ওই ধরনের কোনো কৌশল নাই। আপনি নিজ হাতে যদি একবার দুইবার করেন তাহলে আসলে মুখস্থ হয়ে যাবে। নিজ হাতে একবার দুইবার যখন করবেন তখন দেখবেন মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল ও দিয়ে আমরা একটা ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল ও দিয়ে আমরা ডকুমেন্ট ওপেন করি। এখন যদি কন্ট্রোল এন বলতো, এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, কন্ট্রোল এন যদি দেন তখন কি হবে? কন্ট্রোল ও দিলে আসলে একটা ডকুমেন্ট ওপেন হয়, এমএস ওয়ার্ডে ডকুমেন্ট ওপেন হয়ে যায়। আর কন্ট্রোল এন দিলে কি হবে? ওপেনিং ডকুমেন্ট, রাইট আনসার। দেখি কন্ট্রোল এন দিলে কি হয়, কে বলতে পারেন? আচ্ছা, পরের কোশ্চেনটাই ছিল এমএস ওয়ার্ডে কন্ট্রোল এন দিলে আসলে কি হবে? নতুন ডকুমেন্ট ওপেন হবে, রাইট। মোহাম্মদ বিন আদমের উত্তর সঠিক। কন্ট্রোল ও দিলে আগের একটা ডকুমেন্ট ওপেন হবে, আর কন্ট্রোল এন দিলে নতুন ডকুমেন্ট ওপেন হবে, এক্স্যাক্টলি, নতুন ডকুমেন্ট ওপেন হবে, রাইট। নিউ ডকুমেন্ট ওপেন হবে, এক্স্যাক্টলি। এসকিউএল স্ট্যান্ডস ফর, এসকিউএল এর ফুল মিনিং কি? আমরা তো এসকিউএল সম্পর্কে পড়ে ফেলছি অনেক কিছু। হ্যাঁ, বিপাশার উত্তর সঠিক, সঠিক উত্তর দিয়েছেন। এখন আমাকে বলেন ওকে, রাইট। এসকিউএল এর মানে কি? আমরা তো জানি এসকিউএল বাটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সে হচ্ছে ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তাকে বলা হয় চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাকে দিয়ে আপনি বানাচ্ছেন মাইএসকিউএল, তাকে দিয়ে আপনি বানাচ্ছেন ওরাকলের মতো চমৎকার চমৎকার সফটওয়্যার বা ডেটাবেস। কিন্তু তার পূর্ণ রূপটা কি? তার পূর্ণ রূপ কি? হ্যাঁ, পাচ্ছি, সঠিক উত্তর পাচ্ছি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রাইট আনসার। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার পূর্ণরূপ। ওকে, চলেন দেখি পরের কোশ্চেন কি পাচ্ছি। ড্যাশ ইজ আ নেটওয়ার্ক টপোলজি ইন হুইচ ইচ নেটওয়ার্ক কম্পোনেন্ট ইজ ফিজিক্যালি কানেক্টেড টু এ সেন্ট্রাল নোড সাচ এজ রাউটার, হাব বা সুইচ। কোন টপোলজিটাতে সকল কম্পিউটার
একটা সেন্ট্রাল রাউটার হইতে পারে, সেটা হাব হইতে পারে বা সুইচ হইতে পারে। এই কম্পিউটারগুলো, সকল কম্পিউটার একটা সেন্ট্রাল নোডে যুক্ত। সেন্ট্রাল নোড একটা রাউটারও হইতে পারে, একটা হাবও হইতে পারে, একটা সুইচও হইতে পারে, আবার একটা কম্পিউটারও হইতে পারে। অসম্ভব কিছু না। কোন টপোলজিতে এই কাহিনী হবে? সেন্ট্রাল নোড থাকবে, তার সাথে সবাই কানেক্টেড থাকবে। সেটা হচ্ছে আমাদের এই মোহাম্মদ বিন আদমের উত্তর কিন্তু হয় নাই। তারপর হচ্ছে সৈয়দ আলী, আচ্ছা 22 বলতেছেন না, 20-এর উত্তর তো অনেকক্ষণ আগেই শেষ। এ বলতেছেন না ভাই, সেন্ট্রাল কম্পিউটার বা সেন্ট্রাল নোড বা সেন্ট্রাল নোডে রাউটার বা হাব বা ব্রিজ থাকবে মূলত স্টার টপোলজিতে। আমরা সবগুলো টপোলজি নিয়েই দেখি, যেসব ব্যাপার নোট করতেছি এগুলো নিয়ে একটা ক্লাস নেওয়া যায় কিনা, দেখি এগুলো নিয়ে একটা সেপারেট ক্লাস নেওয়া যায় কিনা। স্টার টপোলজিতে এরকম সেন্ট্রাল একটা কম্পিউটার থাকবে। স্টার টপোলজি, আচ্ছা টপোলজি গুলো কোনটার সুবিধা কি, কোনটাকে কখন ইউজ করব আমরা, এগুলো সবকিছু মিলে, যেমন ইউজার ইন্টারফেস নিয়ে বলতে পারি নাই, টপোলজি সবগুলো নিয়ে এখন বলা যাচ্ছে না। তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের বাস নিয়ে বলা যাচ্ছে না, বিভিন্ন কানেক্টিং ডিভাইস নিয়ে বলা যাচ্ছে না, এগুলো নিয়ে দেখি আরেকটা ক্লাস নিব। এরপরে ইন অর্ডার টু টেল এক্সেলকে বলতে দ্যাট উই আর ওপেনিং আ ফর্মুলা ইন সেল, আমরা সেলগুলোতে এক্সেলে যেরকম প্রতি বক্স থাকে না, এক্সেলের এইসব বক্সগুলোকে বলা হয় সেল। এরকম বক্স কিন্তু ডেটাবেজেও থাকে, কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে এই বক্সগুলোকে বলা হয় ফিল্ড, আর এক্সেলের ক্ষেত্রে বক্সগুলোকে বলা হয় সেল। এগুলো নিয়ে আমরা পরে হয়তোবা আলোচনা করব সময় সুযোগ পেলে। তো এক্সেলে যখন আপনি এই ফর্মুলা দিচ্ছেন, তখন প্রতিটা সেলের শুরুতে এরকম একটা ইকুয়াল দিতে হয়। যেমন আপনি যোগ দিবেন, যোগ দিলে ইকুয়াল দিয়ে তারপর সাম দিতে হয়। কোত্থেকে কোন পর্যন্ত যোগ দিবেন, ধরেন আপনি F1 থেকে শুরু করে F6 পর্যন্ত যোগ দিবেন, সেটা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। আপনি অ্যাভারেজ বের করবেন, ইকুয়াল দিয়ে অ্যাভারেজের কমান্ড দিতে হবে। তার মানে ফর্মুলা দিতে গেলেই আপনাকে ইকুয়াল সাইনটা দিতে হবে। ফর্মুলা দিতে গেলেই ইকুয়াল সাইনটা আসলে আপনাকে দিতেই হবে। ফর্মুলা দিতে গেলে আপনাকে ডেফিনেটলি ইকুয়াল সাইনটাই দিতে হবে। ওকে, রাইট আনসার। চলেন তাহলে দেখি, আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে আসতেছে। দেখি আমরা পরের কোশ্চেনটা, হুইচ ওয়ান ইজ গ্রাফিক্স সফটওয়্যার? কোনটা গ্রাফিক্স সফটওয়্যার? হার্ভার্ড গ্রাফিক্স, ডিবেইজ, অ্যাডোবি ফটোশপ? কোনোটাই না। এখন এটা আমরা সবাই জানি, অ্যাডোবির ফটোশপ এটা হচ্ছে মূলত গ্রাফিক্স সফটওয়্যার। এটা আমরা পারবো, রাইট। যে অনেকগুলা সাবজেক্ট আমাদেরকে অনেকগুলা আনসার দিচ্ছেন, রাইট। হ্যাঁ, তারপর দেখি পরের কোশ্চেনটা কি বলছে। ইন জেনারেল মাই ডকুমেন্ট ইজ লোকেটেড, এটা দেখি কে বলতে পারেন। মাই ডকুমেন্ট এটা কি এ ড্রাইভে থাকে, বি ড্রাইভে থাকে, সি ড্রাইভে থাকে, নাকি কোনোটাতেই থাকে না? বড় কথা হচ্ছে কম্পিউটারে কি এ ড্রাইভ থাকে, বি ড্রাইভ কি থাকে? তাহলে আমাদের যে মাই ডকুমেন্টটা, ডাউনলোডসটা, এটা আসলে কোথায় থাকে সাধারণত? এইটা সাধারণত কোথায় থাকে? এটা সাধারণত থাকে সি ড্রাইভে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। আজকে আমরা 25টা কোয়েশ্চেন নিয়ে মোটামুটি একটা আলোচনা করার ট্রাই করছি। তো আপনারা একটু জানাবেন যে ক্লাস কেমন লাগছে, ভালো খারাপ সবকিছুই আসলে জানাবেন। যেই ব্যাপারগুলো আপনাদের খারাপ লাগবে সেগুলো আমরা ভালো করার ট্রাই করব, আর ভালো লাগলে আপনাদের ভালো কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার্ড করবে। সো আপনাদের ক্লাস কেমন লাগলো এটা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। ভালো মন্দ সবকিছুই আসলে জানাবেন, এবং কোন টপিকের উপরে বা কোন টপিকের উপরে আমরা ফিউচার ক্লাসগুলো নিতে পারি সেগুলো আসলে জানাবেন।
সেগুলো হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট আছে তারা এগুলো নোট নিবে এবং সেইভাবে একটা রুটিন করা ট্রাই করবে, যাতে আপনাদেরকে আমরা সেই ক্লাসগুলো দিতে পারি। আমরা তো ফ্রি ক্লাস আসলে মোটামুটি আমরা রেগুলারই নিব। সো আপনাদের পছন্দের টপিক এই ব্যাপারগুলো আমাদেরকে বলতে পারেন, আপনাদের ভালো মন্দ সব রকমের কমেন্টে আসলে জানাতে পারেন। আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সেইটা যদি আমাদেরকে না বলেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমার আসলে ভালো করার জায়গাটা কোথায়। সো ভালো খারাপ একদম নির্দ্বিধায় লিখবেন, আমরা সেই জায়গাটা ভালো করার, ডেভেলপ করার ট্রাই করব। আর ভালো লাগলে সেটা ডেফিনেটলি জানাবেন, তাহলে আমরা আমাদের টিম অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। তো যারা যুক্ত ছিলেন আজকের ক্লাসে, আশা করি এই ব্যাপারগুলা আসলে আপনাকে তো আমি আসলে সবকিছু পড়াই দিতে পারবো না। আমি চেষ্টা করি সব সময় যে আপনি যাতে আসলে কিভাবে পড়তে হবে, আপনার নলেজের ডেপথটা কোথায় নিতে হবে, এই ব্যাপারটা যাতে আপনি ধরতে পারেন। আমার সবসময় ট্রাই থাকে এটা যে আপনার নলেজের ডেপথটা কোথায় নিতে হবে সেটা যাতে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন, আমি কিন্তু ভাই নিজে একটা কোয়েশ্চেনও বানাই নাই, প্রতিটা আসলে কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, কোনোটা কিন্তু বানানো কোয়েশ্চেন না। এই কোয়েশ্চেনগুলো আপনার কাছে নিয়ে আসছি কেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি আসলে কোথায় আছেন এবং বাস্তব কোয়েশ্চেনগুলো কেমন হয়, এই ব্যাপারটা যাতে আপনার কাছে আসে। তো এই ছিল আসলে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জানাবেন, আর কোন টপিকের ক্লাস চান সেটা একটু বলবেন, তাহলে সেটা আমাদের ম্যানেজমেন্ট সেইভাবে আসলে ক্লাসের অ্যারেঞ্জমেন্টগুলো করবে ফ্রি ক্লাসের জন্য। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। এবং সাইবার সিকিউরিটির ক্লাস চাচ্ছেন, ওকে, তো সেই পর্যন্ত হচ্ছে সবাইকে শুভকামনা, ধন্যবাদ। এবং সবার পরীক্ষা আশা করি অনেক ভালো হবে, সবার জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সবাইকে।